আসসালামু আলাইকুম, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা সবাই জয়েন করে ফেলে আমাদের আজকে একদম যুক্তিবিদ্যার শেষ ক্লাস, এটাই আমাদের শেষ ক্লাস। তো সবাই আমরা দ্রুত জয়েন করি। আমাদের দ্বিতীয় পত্রের যেটা আমাদের হচ্ছে ক্লাসটা বাকি ছিল, প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এবং আমি শেষে সিকিউ এর টপিকগুলো একটু বলে দেবো। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি এবং ক্লাসটা শেয়ার করে দেবো আর আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব। সবাই জয়েন করে ফেলি। ওকে, আমাদের সাথে সবাই জয়েন করছে, পাপি জয়েন করছে, আইজুল জয়েন করছে, রিমন জয়েন করছে, কামরুন নাহা জয়েন করছে, ফাইজা জয়েন করছে। সবাই একটু দ্রুত জয়েন করি, আমাদের বন্ধুদেরকে মেনশন করব আর ক্লাসটা একটু সবাই শেয়ার করে দেবো। ক্লাসটা একটু সবাই শেয়ার করে দেবো, ঠিক আছে? ওকে, আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলছে, সবাই জয়েন করে ফেলতেছে। সবাই একটু জয়েন করে ফেলি, দ্রুত দ্রুত জয়েন করে ফেলি। তো আজকে আমাদের যে সেকেন্ড পেপারে যতটা ক্লাস ছিল, মানে আমরা কিন্তু ওভারঅল হচ্ছে চেষ্টা করছিলাম আজকে 3টা অধ্যায় শেষ করছি। সকালে যে 10টায় ক্লাস নিয়েছিলাম সেখানে আমরা 3টা অধ্যায় শেষ করছিলাম 2.5 ঘন্টা ক্লাসে, 2 অধ্যায়, 3 অধ্যায়, 6 অধ্যায়। এবং আমরা তোমাদের তার আগের দিন ক্লাস শেষ করছিলাম হচ্ছে 1 এবং 4 অধ্যায়। তার মানে তোমাদের 5টা অধ্যায় কিন্তু আমি বেসিক ক্লাসে পড়িয়ে ফেলছি। 5 ঘন্টার মতো পড়াইছিলাম, তো 5 ঘন্টায় কিন্তু আমি শেষ করছিলাম তোমাদের বেসিক পড়ানো। আজকে হচ্ছে আমরা তার থেকেই হচ্ছে আমরা এমসিকিউ আলোচনা করব। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি যাতে আমরা দ্রুত ক্লাসটা শুরু করতে পারি, ঠিক আছে? আমাদের সাথে অনেকেই জয়েন করছে। আমাদের সাথে জান্নাত জয়েন করছে, আসাদুর জয়েন করছে, মোনালিসা জয়েন করছে, আয়েশা জয়েন করছে, ফাহিমা জয়েন করছে, তালহা, সামিরা, রুদ্র, সাকিব, আফিয়া জয়েন করছে। ওকে, মাইশা জয়েন করছে, অনেকে জয়েন করছে, হৃদয় জয়েন করছে, ঐশী জয়েন করছে, মাসুম জয়েন করছে। শুরু করতে পারি? স্যার প্রকল্প দিলে কি 7টা প্রশ্নের উত্তর দিতে পারবো? প্রকল্প বাদ দিলেও 7টা প্রশ্ন উত্তর করতে পারবা। আসলে কোন অধ্যায় থেকে কয়টা কোশ্চেন অ্যান্সার করতে পারবা, কতটা কোশ্চেন আসবে, আমি সেটার কথা বলছি। এখন আমাকে বলো, আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা? আমি কিন্তু জানি না আসলে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আসলেই শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। তো কথা হচ্ছে এখানে ঠিকঠাক শোনা যাচ্ছে। তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা, তাহলে আমাদের হচ্ছে অনেক ফ্রেন্ড আমাদের সাথে ক্লাসটা করতে পারবে, একটু ভালো হবে আর কি, ঠিক আছে? একটু সবাই ক্লাসটা শেয়ার করে দেবা। পিডিএফটা দিয়ে দেবো ভাই, পিডিএফটা সকালে আসলে দেওয়া হয় না অনেক। আমি নিজেও অফলাইন কোচিংগুলোতে ক্লাস নিচ্ছিলাম, আমি দিতে পারিনি, প্লাস অফিসে কেউ ছিল না। পরবর্তী অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিল, আমি তাদেরকে দিয়ে দিছি। যাই হোক, আমরা শুরু করতে পারি। একটু সবাই জয়েন করুক, আমরা শুরু করব। সবাই জয়েন করুক, আমরা শুরু করব। সবাই ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে হচ্ছে শুরু করতে পারি। দেখো, এখন তোমরা অ্যান্সার দিবা, ঠিক আছে? এখন তোমরা অ্যান্সার দেওয়া শুরু করো। ওকে, শুরু করো তাহলে শুরু করো। প্রথম 1 থেকে 5 একটু ঝটপট অ্যান্সার দিবা। যে 1 থেকে 5 ঝটপট অ্যান্সার দিবা। সবাই একটু ঝটপট অ্যান্সার দিবা, ঠিক আছে? সবাই অ্যান্সার দিবা, সবাই। আচ্ছা, পিডিএফ আমি দিয়ে দেবো, ঠিক আছে? পিডিএফ দিয়ে দেওয়া হোক। যারা পাও না এক ক্লাস শেষে পিডিএফ দিয়ে দেবো। এই ক্লাসটা হবে বরাবর 9টা পর্যন্ত, ঠিক আছে না? বরাবর 9টা পর্যন্ত ক্লাস নেব, বরাবর 9টা। সবাই ক্লাসে শেয়ার করছে আশা করি। বরাবর 9টা পর্যন্ত আমরা ক্লাসটা নিব। ওকে, দেখো বলছে যৌক্তিক সংখ্যার পদের কোন দিকে বিশ্লেষণ করা হয়। দেখ, খুবই সহজ কোশ্চেন, আমি পড়াইছিলাম ক্লাসে। এটা যে পদকে সংখ্যা দেয় তাকে কি বলে? এই দেখো, এই যে কথা বলছি, এটা মনে করো তোমার ক দাগেও আসতে পারে, মানে হচ্ছে ক দাগের কোশ্চেনে। তারপরে বলছে হচ্ছে সংজ্ঞার কাজটা আসলে কি, সংজ্ঞা কি করে, মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী সংজ্ঞাটি কোন ধরনের। বলছে আমাদের বলছে শুধুমাত্র সংজ্ঞা প্রদান করা যায় কার, সংজ্ঞা আসলে প্রদান করা যায় কার। ওকে, তোমরা অনেকে অ্যান্সার দিচ্ছ, আমি দেখি। যে যৌক্তিক সংজ্ঞার কোন পদে বিশ্লেষণ করে? যৌক্তিক সংজ্ঞা মানে হচ্ছে গুণের বিশ্লেষণ করবে, সংজ্ঞা মানে গুণের বিশ্লেষণ করবে। সুতরাং আমাদের এখানে কি হবে? আমাদের এখানে হচ্ছে আমাদের জাতা অর্থ, ঠিক আছে? সংজ্ঞা আমাদের সবসময় কার সংজ্ঞা দেওয়া হয় বা যে পদকে সংজ্ঞা দেওয়া হয়, আমাদের এই কথা বললে বা যৌক্তিক সংজ্ঞা প্রদান করা হয় কিসের, সেটা হচ্ছে জাতা অর্থে, ঠিক আছে? জাতা অর্থে দেওয়া হয়, জাতা অর্থ মানে হচ্ছে গুণ। তো গুণেরই আমাদের সংজ্ঞা দিবে। 1 দাগ কিন্তু 1 দাগ খ হবে, ঠিক আছে? 1 দাগ হবে খ। এখন 2 দাগ বলছে যে পদকে সংজ্ঞা দেওয়া হয় তাকে কি বলে? যে পদকে সংজ্ঞা দেওয়া হয় তাকে
সঙ্গে পদ বলে, আর সঙ্গে পদের অপর নাম হচ্ছে উদ্দেশ্য পদ, সঙ্গে পদের অপর নাম হচ্ছে উদ্দেশ্য পদ। সুতরাং আমরা যে পদের সংজ্ঞা দিব তাকে বলবো হচ্ছে সঙ্গে পদ, আর সঙ্গে পদে যার সঙ্গে পদে যা কিছু বলা হয় সেটা হচ্ছে সংজ্ঞার্থ পদ, আর সংজ্ঞার্থ পদ মানে হচ্ছে বিধেয় পদ। সংজ্ঞার্থ পদ মানে কি, দেখো সংজ্ঞার্থ পদ মানে হচ্ছে কিন্তু বিধেয় পদ। সুতরাং আমাদের যে পদের সংজ্ঞা দেওয়া হবে তাকে বলবে সংজ্ঞার্থ পদ, আর তাকে বলে উদ্দেশ্য পদ। আর আমাদের সঙ্গে পদে যা কিছু বলা হয় সেটা হচ্ছে সংজ্ঞার্থ পদ বা বিধেয় পদ। আশা করি 1 ও 2 বুঝতে পারছো। এখন 3, সংজ্ঞার কাজ কি? সংজ্ঞার কাজ হচ্ছে আসলে জাত অর্থের বিশ্লেষণ করে, গুণেরই বিশ্লেষণ করবে, ঠিক আছে? গুণের বিশ্লেষণ করে। সংজ্ঞা আমাদের হচ্ছে সংজ্ঞার কাজ হচ্ছে জাত অর্থের বিশ্লেষণ করে, জাত অর্থের বিশ্লেষণ করে। তারপরে বলছে হচ্ছে আমাদের এখানে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, সংজ্ঞাটি কোন ধরনের? মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী সংজ্ঞাটা কি? দেখো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, এই 4 দাগের অ্যান্সার দেখবো তোমাদের। 4 দাগ কি বলছো? 4 দাগ গ বলছো অনেকে, 4 দাগ গ। ভাই 4 দাগ তো যৌক্তিক সংজ্ঞার নিয়ম মানছে, 4 দাগ যৌক্তিক সংজ্ঞার প্রপার নিয়ম মানছে। আমরা বলছিলাম যদি কোনো পদের পূর্ণ যথার্থ উল্লেখ করা হয়, কোনো পদের পূর্ণ যথার্থ উল্লেখ করলে তাকে বলবে, তাকে বলবো হচ্ছে আমাদের যৌক্তিক সংজ্ঞা। কোন পদের পূর্ণ যথার্থ উল্লেখ করে তাকে বলা হয় যৌক্তিক সংজ্ঞা। আমি ক্লাসের প্রথমেই বলছিলাম এটা, যৌক্তিক সংজ্ঞা কাকে বলবে? যদি কোনো পদের পূর্ণ যথার্থ উল্লেখ করে, পূর্ণ যথার্থ উল্লেখ করে তাহলে সেটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা, ঠিক আছে? যৌক্তিক সংজ্ঞা আমাদের তাহলে পূর্ণ যথার্থ উল্লেখ করলে সেটা হবে যৌক্তিক সংজ্ঞা, ঠিক আছে? এখন আমরা বলছি এটা কি হবে, যে আমাদের যৌক্তিক সংজ্ঞা হবে 4 দাগ গ অ্যান্সার, আর 4 দাগ যারা গ অ্যান্সার দেয় তাদের অ্যান্সার সঠিক, ঠিক আছে? শুধুমাত্র সংজ্ঞা প্রদান করা সম্ভব শ্রেণীবাচক বা জাতিবাচক পদের। 5 দাগ ক, ঠিক আছে? পরে চলে যাই, সব আমরা ফার্স্ট করব। 2 নম্বর বুঝো নাই, যে পদকে সংজ্ঞা দেওয়া হয় তাকে উদ্দেশ্য পদ বলে। মানে মনে করো বলছি রহিম, এই 2 নম্বরের অ্যান্সারটা দেখো, বলছি রহিম হয় মেধাবী। একটু খেয়াল করো, দ্রুত অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। রহিম হয় মেধাবী, তো কার সম্পর্কে বলছে? কার সংজ্ঞা দিচ্ছে? রহিমে। রহিম কি? রহিম মেধাবী। তো এখানে যার সংজ্ঞা দিচ্ছে সে হচ্ছে আমাদের সঙ্গেয় পদ, ঠিক আছে? আর সঙ্গেয় পদকে উদ্দেশ্য পদ বলে। এখানে রহিমের সম্পর্কে বলছে, রহিম হচ্ছে উদ্দেশ্য পদ। আশা করি বুঝতে পারছো এখন। আর এখানে বলছে না এই মেধাবী, এই মেধাবীটা হচ্ছে আমাদের সংজ্ঞার্থ পদ বা বিধেয় পদ, ঠিক আছে? আশা করি এখন ক্লিয়ার, আশা করি এখন ক্লিয়ার। এখন হচ্ছে আমরা 6 থেকে যাব। 6 থেকে একটু ফাস্ট, 6 থেকে অ্যান্সার বলো। 6 থেকে 11 কি হবে? 6 থেকে 11, 6 থেকে 11 একটু অ্যান্সার বলো। 6, 7, 8, 9, 10, 11 ঝটপট অ্যান্সার বলবা। যে আমাদের বলছে যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টা, অবান্তর সঙ্গে অতিরিক্ত গুণ কয়টা। দেখো এখানে বেসিক কোশ্চেন, এগুলো সবই হচ্ছে বেসিক কোশ্চেন, পরীক্ষায় বেসিক থেকে কোশ্চেন আসবে, সহজ হিসাব। মানে এগুলো বেসিক জিনিস, আর ক দাগে এবং এমসিকিউ এরকম বেসিক জিনিস আসে যদি তুমি বইটা পারফেক্টলি পড়ো। আমি কিন্তু পারফেক্টলি বইটা পড়াইছি পুরোটাই, যা ক্লাস নিছি। সুতরাং যারা ক্লাসগুলো করছো তাদের এই সব কোশ্চেন একদম পানির মতো মনে হবে। এখন অনেকে বলো না ভাইয়া কমন পাচ্ছি না, ভাই কমন পাবা তুমি যদি ওই ক্লাসগুলো করতা। এখন যারা করো না, এখনও করলেও তুমি কমন পাবা, মানে ক্লাসে তো সব বই পড়াইছি। যাই হোক, আমি যেগুলো পড়াচ্ছি এগুলো খেয়াল করো। এখন এমসিকিউগুলা 6 দাগ বলছো গ, হ্যাঁ 6 দাগ গ হবে। যৌক্তিক সংজ্ঞার নিয়ম 5টা, ওকে? নিয়ম 5টা বলছো। অবান্তর সংজ্ঞায় অতিরিক্ত গুণ কি? অবান্তরের অপর নাম কি বলতো? অবান্তর অপর নাম হচ্ছে, এর অপর নাম বলা হয় হচ্ছে আপতিক। আপতিক, অবান্তর অপর নাম হচ্ছে আপতিক বা অবান্তর সংজ্ঞাজনিত অনুপপত্তি। এটা হচ্ছে অবান্তর বা আপতিক বলা হয়। আর এটাতে যেহেতু অবান্তর সংজ্ঞাজনিত অনুপপত্তি, তাহলে অতিরিক্ত গুণ থাকবে কি? অতিরিক্ত গুণ থাকবে হচ্ছে আমাদের অবান্তর লক্ষণ, ঠিক আছে? অতিরিক্ত গুণ থাকবে অবান্তর লক্ষণ। 7 দাগ গ অ্যান্সার, 7 দাগ গ অ্যান্সার হবে, 7 দাগ গ। দেখো অবান্তর সংজ্ঞা অতিরিক্ত গুণ উপলক্ষণ না, অবান্তর সংজ্ঞা অতিরিক্ত গুণ কিন্তু উপলক্ষণ না। যারা খ অ্যান্সার দিচ্ছে অ্যান্সার কিন্তু ভুল। অবান্তর সংজ্ঞায় অতিরিক্ত গুণ হচ্ছে আমাদের অবান্তর লক্ষণ। আর যখন আমাদের অতিরিক্ত গুণ থাকবে হচ্ছে কি, মনে করো উপলক্ষণ থাকলে অতিরিক্ত গুণ যদি উপলক্ষণ থাকে, বলে দেই উপলক্ষণ থাকলে অতিরিক্ত গুণ যদি উপলক্ষণ থাকে, এটা হচ্ছে অতিরিক্ত গুণ থাকে, তাহলে আমাদের কি হবে বলে ফেলি যে বাহুল্য। এটা মনে রাখবা, যখন অতিরিক্ত গুণ আমাদের উপলক্ষণ হিসেবে থাকবে, যদি বলা হয় মানুষ হয় বুদ্ধিবৃত্তি বিশিষ্ট ক্ষুধা বিশিষ্ট প্রাণী, তাহলে হচ্ছে এটা হচ্ছে ক্ষুধা বিশিষ্ট বলার কারণে এটা কিন্তু উপলক্ষণ। যদি বলা হয় মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল প্রাণী, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কিন্তু কি হবে উপলক্ষণ বলছে। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সৃজনশীল প্রাণী, এটাও উপলক্ষণ এবং বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে, ঠিক আছে? 8 দাগ বলছে সবাই খ, অনেকে বলছে গ। দেখি যৌক্তিক সংজ্ঞায় প্রতিশব্দ ব্যবহার করলে কি ধরনের অনুপপত্তি হয়? যারা এখনো এই গটা বলছো, কেন ভাই এত সহজ জিনিস ভুল করে কেউ? প্রতিশব্দ ব্যবহার করলে আমাদের কি হবে? চক্র। প্রতিশব্দ ইউজ করলে চক্র, কারণ আমরা পড়ছিলাম নিয়ম 3-এ, যখন হতে আমাদের
যখন হচ্ছে আমাদের কি হবে, যখন হচ্ছে আমাদের কোনো পদের সংজ্ঞায় প্রতিশব্দ ইউজ করা হবে তাকে বলা হবে চক্রক। উড হচ্ছে মরুভূমির জাহাজ, ভাই সহজ কোশ্চেন। এই মরুভূমির জাহাজ বলতে তুলনা বোঝাচ্ছে, আমি বলছিলাম তুলনা বোঝালে কি হবে, 9 দাগ কি হবে, তুলনা বোঝালেই, হ্যাঁ তুলনা বোঝালেই আমাদের রূপক হবে। গুড, 9 দাগ গ তোমাদের হচ্ছে সবারই। 9 দাগ হচ্ছে উড হয় মরুভূমির জাহাজ, এটা হবে 9 দাগ গ। ওকে, এখন মানুষ হয় মনুষ্য, এই যে মনুষ্য জাতীয় জীব, এই মানুষ হয় মনুষ্য জাতীয়, এটা কি হয় বলো, মানুষ হয় মনুষ্য জাতীয় জীব। তো এখানে যদি এইভাবে বলে মানুষ হয় মনুষ্য জাতীয় জীব, তাহলে কিন্তু এটা রূপক হবে না, এটা হচ্ছে দুর্বোধ্য হবে না, এটা হচ্ছে বাহুল্য হতে পারে। বাট আমাদের এখানে দেখো মানুষ হয় মনুষ্য জাতীয়, মনুষ্য জাতীয় জীব বললে এটাকে চক্রক বলবে, মনুষ্য জাতীয় বললে ডিরেক্টলি চক্রক। যদি বলতো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানে মনুষ্য জাতীয় জীব, মনুষ্য বলে মরণশীল আলাদা জিনিস, তা মনুষ্য জাতীয় যদি বুদ্ধিবৃত্তি বলে বলতো তাহলে আমরা সেটাকে চলে আসতাম বাহুল্যতে, ঠিক আছে। বাট এটা আমাদের হবে হচ্ছে 10 দাগ, কিন্তু গ হবে চক্রক। মনুষ্য জাতীয় প্রাণী মানে হচ্ছে, মনুষ্য জাতীয় প্রাণী মানে হচ্ছে মানুষ, সুতরাং চক্রক হবে এটা। বলছে চেতনা সুখ, চেতনা সুখ দুঃখ ইত্যাদি কি করা, এ থেকে বলা হয় কি, 11 দাগ বলো তো, 11 দাগ, 11 দাগ কি হবে, 11 দাগ বলো, 11 দাগ সবাই 11 দাগটা বলো, 11 দাগ কি হবে, এখানে বলছে আমাদের হচ্ছে সরলতম পদ, এখানে কি সরলতম হবে, আচ্ছা 11 দাগ বলছো গ হবে, গুণবাচক পদ, এগুলো গুণবাচক পদই হয়। 10 দাগ গ ঠিক আছে, কেননা বুঝতে হবে তোমাকে মানুষ হয় মনুষ্য জাতীয়। দেখো সাপোজ যদি তোমার এটা বাদ, মনুষ্য জাতীয় জীব মানে কি, তুমি মানুষকে বুঝতেছো, এটা কিন্তু একদম ডিরেক্টলি মনুষ্য জাতীয় বলতে মানুষকে বোঝাচ্ছে, সুতরাং এটাও যায় এটাও তাই, একই জিনিস, তো একই জিনিস আসা মানে সেটা চক্রক। আর যদি বলতো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মনুষ্য জাতীয় প্রাণী, তাহলে তখন আমরা সেটা বাহুল্যতে আনতে পারতাম, কেননা তখন হচ্ছে বুদ্ধিবৃত্তির পরে এক্সট্রা গুণ হিসেবে উপলক্ষণ আসছে, ঠিক আছে। একটু খেয়াল করতে হবে, কথা কিন্তু এখানে ঘোরানো পেছানো, প্রথম 2টা অধ্যায় মানে একটু ঘোরানো পেছানো, তো সুতরাং তোমাকে ঘোরানো পেছানো জিনিসকে একটু ভালোভাবে বুঝতে হবে, ঘোরানো পেছানো জিনিস একটু না ভালোভাবে বুঝলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। আশা করি এখন ক্লিয়ার হয়েছে তোমরা যে চেতনা আমাদের 11 দাগ বলছে, আমরা সবসময় 11 দাগ গুণবাচক পদ, ঠিক আছে, 11 দাগ হবে গুণবাচক পদ, 11 দাগ গ, ঠিক আছে। আমরা 12 দাগ থেকে আসি, 11 দাগ গ, এখন 12 দাগে আসবো। ওকে, আমরা 12 দাগে আসার আগে আমাদের হচ্ছে অ্যান্সার 12 এবং 1, এটার অ্যান্সার দিবা তোমরা প্রত্যেকে, এখন 12 এবং 1 দুইটার অ্যান্সার দিবা, আমি এখন পেন আনবো না, বাস বলে দিব, শুনবা। 12 দাগ বলছে অক্সিজেন হয় এক প্রকার গ্যাস, আচ্ছা এটার একটু ব্যাখ্যা দেওয়া লাগে। যদি বলো অক্সিজেন এক প্রকার গ্যাস, দেখো অক্সিজেন এর চাইতে এখানে সংখ্যা বেশি, এইটুকু বেশি সংখ্যা, ঠিক আছে। আর অক্সিজেন একটা গ্যাস নর্মালি, তো অক্সিজেন ছাড়া আরো অনেক গ্যাস আছে, যেটা অক্সিজেন তার মধ্যে একটা, সুতরাং অক্সিজেন তার মধ্যে একটা, সুতরাং আমাদের এই এটা বলার কারণে এক প্রকার গ্যাস, এটা বেশি ব্যাখ্যার্থ, এখানে চাইতে এখানে যদি বেশি ব্যাখ্যার্থ আসে আমরা সেটাকে বলবো হচ্ছে অতি ব্যাপক, এটাকে কি বলবো, অতি ব্যাপক। 12 দাগ খ, যারা 12 দাগ খ দাগ আছে প্রত্যেকের আনসার সঠিক, ঠিক আছে, 12 দাগ খ। এখন দেখো এইটা কি হবে, যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাই কি বলে, একটু আগে বলছি, 1 দাগ কি হবে বলো, যে পদের সংজ্ঞা দেওয়া হয় কি হবে, যে পদের সংজ্ঞা দেওয়া হয়, ইয়েস, প্রথম 2টা অধ্যায় মানে সহজ, যারা এই কোর্সে, যেমন স্মৃতি হচ্ছে আমাদের গোল্ডেন ব্যাচ স্টুডেন্ট, 26-এর স্টুডেন্ট, তোর কাছে সহজ হয়ে গেছে, কারণ ওই অধ্যায়গুলো পড়াই ফেলছে আমরা কয়েকটা লেকচারের মধ্যে, তো আশা করি এখন সহজ লাগবে ওর। আর দেখো আমাদের 25-এর আদু ভাইরা কঠিন লাগতেছে, তাই না, না পড়লে এটা হয় আর কি। 12 দাগ অনেকে ক বলছো, অনেকে খ বলছো, অনেকে ক, অনেকে খ, যারা ক বলছো তাদের অ্যান্সারটা ভুল, যে পদের সংজ্ঞা দেওয়া হবে তাকে সঙ্গেয় পদ বলে, আর বলছিলাম সঙ্গেয় পদ মানে হচ্ছে উদ্দেশ্য, ভাই সঙ্গেয় পদ মানে হচ্ছে উদ্দেশ্য, আর সংজ্ঞার্থ পদ মানে বিধেয়, তা বিধেয়তে অবশ্যই কি দেওয়া হয়, বিধেয়তে একটু আগে বললাম ভাই, বিধেয়তে ওই অতিরিক্ত মানে এর প্রকাশ করে, উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়, তো সঙ্গেয় পদ সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই সংজ্ঞার্থ পদ, ঠিক আছে। এখন তোমরা ঝটপট অ্যান্সার দেখবা, ঠিক আছে, ভুল হলে আমি বলবো। এখন 2 নাম্বারটা বলো, 2 নাম্বারটা কি হবে, বলছে পদের গুণের দিকে কি বলে, পদের গুণের দিকে কি বলা হয়, বলো এটা পদের গুণের দিকে কি বলে, পদের গুণের দিককে কি বলা হয়, খুব সহজ জিনিস আমি বলে দেই, পদের গুণের দিককে যথার্থ বলে, গুণ মানে যথার্থ, এখানে অ্যান্সার হবে হচ্ছে খ, দেখছো অ্যান্সার হচ্ছে খ, পদের গুণের দিক মানে যথার্থ, পদের গুণের দিক মানে কি, পদের গুণের দিক মানে যথার্থ, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবা, পদের গুণের দিক, হ্যাঁ খ, প্রত্যেকে অ্যান্সারের চেষ্টা করো, মনে করো এখন একটা রিভিশন হয়ে যাচ্ছে তোমাদের, এখন কাজ কি, এখন হচ্ছে রিভিশন হয়ে যাবে, অ্যান্সারগুলো করো, রিভিশন হয়ে যাবে সবার। তাহলে পদের গুণ মানে যথার্থ,
আর পদের সংখ্যা বললে বাক্যার্থ। এখন আমরা পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন আমাদের বলতেছে হচ্ছে সর্বপ্রথম যুক্তিবিদ, কোন যুক্তিবিদ আসলে যুক্তি সংজ্ঞার ধারণা প্রবর্তন করেন এটা বলো। সর্বপ্রথম আসলে কোন যুক্তিবিদ যুক্তি সংজ্ঞার ধারণাটা প্রবর্তন করেছিলেন? সর্বপ্রথম কোন যুক্তিবিদ বলো তো, সর্বপ্রথম কোন যুক্তিবিদ করেছিলেন এটা বলো। এটা কি হবে? দ্রুত বলো। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও, সবাই একটু ক্লাসটা আজকে শেয়ার করে দিও। ওকে, তাহলে বলছি আমরা সর্বপ্রথম আসলে কোন যুক্তিবিদ এটাকে আমাদের কি করে, কোন যুক্তিবিদ করেন একটু দ্রুত বলো, দ্রুত জানাও। কে আসছে আমাদের? কি অবস্থা তোমাদের সবার? কি অবস্থা তোমাদের সবার? তোমাদের মনা ভাই তো তোমাদের অনেক মানে কষ্ট করতেছে, হ্যাঁ, রাত দিন এক করে ফেলতেছে। তোমাদের রিমন ভাইও অ্যাকাউন্টিং যারা আছো আর কি, সো যারা মানবিকের আছো তোমাদের জন্য কিন্তু আমাদের ইকোনমিক্সের ক্লাস শুরু হচ্ছে 15 তারিখ থেকে। তোমরা হয়তো রুটিন পেয়ে গিয়েছো, সো তোমাদের জন্য এই যে কষ্ট করতেছে, আজকে তোমাদেরকে লাস্ট মনে হয় না, লাস্ট ক্লাস তোমাদের সাথে তোমাদের মনা ভাইয়ের। তো তোমাদের হয়তো মনোবিজ্ঞান ক্লাসের সময় আবার দেখা হবে, মনোবিজ্ঞান পরীক্ষার সময় যাদের মনোবিজ্ঞান আছে। কিন্তু তোমাদের আজকে লাস্ট ক্লাস তো একটু শেয়ার করে দাও, ঠিক আছে? ভাইয়াকে একটু ভাইয়ের জন্য কয়েকটা পোস্টস করো, ঠিক আছে? একটু ছবি তুলে স্ক্রিনশট মেরে একটু পোস্টস করো, তো ভাইয়ের ভালো লাগবে। এই যে কষ্ট করতেছে এগুলোর সার্থকতা আর কি, হ্যাঁ, অনেকে তো ক্লাস করতেছো। ওকে, তো এই আর কি, কালকে পরীক্ষার জন্য শুভকামনা, সবার পরীক্ষাগুলো ভালো করে দাও। আর 15 তারিখ তোমাদের সাথে দেখা হবে আমার ইকোনমিক্স মেগা ম্যারাথন ক্লাস ইনশাআল্লাহ, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ ভাইকে। তো আমরা কন্টিনিউ করি, ঠিক আছে? ওকে, দেখো আমরা যেখানে ছিলাম 3 দাগ, তোমাদের 3 দাগের অ্যান্সারটা একটু নিব। 3 দাগের অ্যান্সার, হ্যাঁ সবার অ্যান্সার ঠিক আছে। আসলে 3 দাগ অ্যারিস্টটল হবে, কারণ অ্যারিস্টটলই হচ্ছে যুক্তিবিদ্যার জনক, তো উনি প্রথমে আসলে এই ভাগটা করেন। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা একটু প্রত্যেকটা কোশ্চেন এখন ঝটপট দেখবো, কারণ অ্যান্সার আমার দেওয়া আছে, আমি অ্যান্সার দাগানো লাগতেছে না। ওকে, তাহলে দেখো যৌক্তিক সংজ্ঞায় পদের কোন দিকে বিশ্লেষণ করা হয়? এটা খুবই ইজি। যৌক্তিক সংজ্ঞা মানে হচ্ছে কি? যৌক্তিক সংজ্ঞা মানেই যথার্থের বিশ্লেষণ, মানে গুণের বিশ্লেষণ। যৌক্তিক সংজ্ঞা মানেই যথার্থের বিশ্লেষণ, এটা বলা লাগতেছে না। যৌক্তিক সংজ্ঞা মানে যথার্থকে বিশ্লেষণ করবে। নেক্সট হচ্ছে আমরা দেখব, নেক্সট কি বলতেছে, নেক্সট হচ্ছে আমরা মানুষের পদের যথার্থ কয়টা, মানে করে একটা মানুষ, তার মানুষ পদের যথার্থ বা গুণ কয়টা থাকবে, এটার অ্যান্সারটা করো তো। খুবই সহজ অ্যান্সার, যারা ক্লাসগুলো আমার কোর্সে তারা এটা পারবা, মানে এত সহজ একটা অ্যান্সার। দ্রুত করো, এটার অ্যান্সার কি হবে? যে এটা 5 দাগ বলছে মানুষের যে পদ, এই মানুষ পদের যথার্থ আসলে কয়টা? মানুষ পদের, আচ্ছা আমি একটা কথা বলি, আমাদের প্রত্যেকটা সাবজেক্টে ম্যারাথন ক্লাস আছে ফ্রিতে। ভাই কেন নাই? তো তোমরা একটু আমাদের ক্লাসটা শেয়ার করবে, এটা তোমাদের কাছে ফ্রিতে দিচ্ছি ভাই, টাকাও চাচ্ছি না, ফ্রিতে একটু ক্লাসটা শেয়ার করে দিবে, ঠিক আছে? আর কোনো কথা নাই। আচ্ছা, আমাদের শিফা একটা সুন্দর মানে অ্যানালিটিক্যাল কথা বলছে, মানে ব্যাখ্যা দিয়ে, থ্যাংক ইউ। ওকে, 5 দাগ আসলে ক হবে। মানুষ পদে যথার্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি আর একটা হচ্ছে জীববৃত্তি। বুদ্ধিবৃত্তি আর জীববৃত্তি হচ্ছে মানুষ পদের যথার্থ। ওকে, নেক্সট যুক্তি সংজ্ঞা আসলে কি নিয়ে আলোচনা করে? যুক্তি সংজ্ঞা সবসময় কি নিয়ে আলোচনা করে? অবধারণ নিয়ে আলোচনা করে, যুক্তি নিয়ে আলোচনা করে, নাকি হচ্ছে যুক্তি বাক্য নিয়ে আলোচনা করে, নাকি পদ নিয়ে আলোচনা করে? একটু বলো তো, যুক্তি সংজ্ঞা আসলে কি নিয়ে আলোচনা করে? সবাই একটু ঝটপট অ্যান্সার করবা। সবসময় অ্যান্সার যে কোশ্চেনটা চাচ্ছি তার মানে সেই কোশ্চেনের শেষে, সবসময় মনে রাখবো আমি শেষের কোশ্চেনে অ্যান্সার চাচ্ছি। আমার এগুলো হয়ে গেছে, এগুলো অ্যান্সার তো দেওয়াই আছে, আমি শেষেরটার অ্যান্সার চাচ্ছি তোমাদের কাছে। হ্যাঁ, দুইটা হচ্ছে, একটা হচ্ছে জীববৃত্তি আর একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। 5 দাগের অ্যান্সার, হ্যাঁ সবারটাই ঠিক আছে, গুড। এখন হচ্ছে 6 দাগটা বলো। হ্যাঁ, আমাদের মাইশা তাসনিমা আছে। আচ্ছা 6 দাগটা বলো, দ্রুত 6 দাগটা বলো। আলিম ক্লাস পাও নাই কেন? ক্লাসটা করতে হতো, আমি তো ফ্রিতেই ক্লাস নিচ্ছি রে ভাই, ক্লাসটা করলে ভালো হতো না? ওকে, আমরা এটা শুরু করি। এটা খেয়াল করো, এটা কি হবে? এখানে বলতেছে যে যৌক্তিক সংজ্ঞা আসলে কি নিয়ে আলোচনা করে? যৌক্তিক সংজ্ঞা সবসময় একটা পদ নিয়ে আলোচনা করে। গুড, এখানে পদ হবে ভাই, পদ, কারণ যৌক্তিক সংজ্ঞা সবসময় পদেরই ব্যাখ্যা দেয়, পদেরই হচ্ছে গুণের কথা উল্লেখ করে, একটা পদেরই গুণ উল্লেখ করে, সুতরাং যৌক্তিক সংজ্ঞা হবে একটা পদ, ঠিক আছে? একটা পদ হবে। নেক্সট, যৌক্তিক সংজ্ঞার অংশ কয়টা? একটা যৌক্তিক, এখানে একটা ক মিসিং, ঠিক আছে? যৌক্তিক হবে এখানে। যৌক্তিক সংজ্ঞায় অংশ কয়টা? এইটা যে ঘুরে এই কথা বলছে, এটা যদি না পারো তোমরা, এটা বলছে যৌক্তিক সংজ্ঞা আসলে যৌক্তিক সংজ্ঞায় অংশ কয়টা, মানে যৌক্তিক সংজ্ঞার কয়টা অংশ আছে? একটু বলো তো, যৌক্তিক সংজ্ঞার কয়টা অংশ আছে? যৌক্তিক সংজ্ঞার কয়টা অংশ আছে? দ্রুত বলবো সবাই। 6 দাগ গ বলছে অনেকে, খ বলছে অনেকে। আচ্ছা, যৌক্তিক সংজ্ঞার এখন অ্যান্সার পায় নাই,
আচ্ছা 6 দাগ গ বলছো, আচ্ছা 7 দাগ, 7 দাগ কি হবে, 7 দাগ ক হবে, 7 দাগ ক, আচ্ছা 7 দাগ ক বলছে আমাদের প্রভা, প্রভা আমাদের হচ্ছে পেইড বাস স্টুডেন্ট। আচ্ছা গুড, অ্যান্সার প্রত্যেকটা হচ্ছে যৌক্তিক সংখ্যার অংশ 3টা না 2টা বলো তো একটু। যৌক্তিক সংখ্যায় তো ভাই 2টা অংশ থাকার কথা, এখন দেখি অ্যান্সার 2টা কেন, কারণ হচ্ছে উদ্দেশ্য আর বিধেয় ভাই, সঙ্গে পদ আর সংজ্ঞার্থ পদ, তো আমরা জানি পদ মানে তা 2টা অংশ থাকবে, ঠিক আছে যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে। এটার কথা বলো, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এটা কি হবে, একটু আগে অ্যান্সার করছি, এইটা যদি না পড়ো মানে সহজ জিনিস, অনেক সময় মনে রাখবা এটা থেকে সিকিউ আসে, এই যে 8 দাগ, এই 8 দাগের কথা বলছি, এখান থেকে এটা সিকিউ এর পার্ট হতে পারে, একটা মনে করো যে কোনো একটা উদ্দীপক এটা থাকতে পারে, যে কোনো একটা উদ্দীপকে এটা থাকতে পারে, যে কোনো বোর্ডে দেখবে এই কোশ্চেনটা আসবে যে কোনো বোর্ডে, তো সেখানে বলবে এই যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এটা আসলে কোন ধরনের অনুপবর্তী, আসলে এটা কোনো অনুপবর্তী হয় নাই, কারণটা কি, এটা যৌক্তিক সংজ্ঞার পারফেক্ট নিয়ম আছে, কারণ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী মানেই মানুষ, সুতরাং এটা আমাদের পারফেক্ট নিয়ম মানার কারণে এটা 8 দাগের গ হবে, কেননা আমাদের মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী যৌক্তিক সংজ্ঞার নিয়ম মানছে, সুতরাং সবাই দিচ্ছে গ। ভাই কিরে এত ভালো পারো কেন তোমরা, সবার অ্যান্সার ঠিক হচ্ছে, এটা অ্যান্সার গ হবে, এটা ভুল দিছে, ঠিক আছে এটা অ্যান্সার গ হবে, এটা হচ্ছে দেখো এটা অ্যান্সার আমি বলে দিই, আচ্ছা পরে বলি কারণ হচ্ছে আমার পরের কোশ্চেনটা আনা লাগবে, তো বলছি এটার অ্যান্সার কিন্তু গ হবে, ঠিক আছে। এই যে এটা অ্যান্সার হচ্ছে গ হবে, এটা ভুল আছে, টাইপিং মিস্টেক, একটু বুঝে নিও। নিচের কোন পদে যৌক্তিক সংখ্যা দেওয়া যায়, ভাই এটা তো খুবই ইজি, সুমি, সুমি আপু, আচ্ছা তো দেন হচ্ছে আমাদের বলছে বাংলাদেশ, আচ্ছা শিক্ষক দেওয়া যায়, সুখ, কোশ্চেনটা হবে দেওয়া যায় না, ঠিক আছে কোশ্চেনটা হচ্ছে দেওয়া যায় না, এখন বলো দেওয়া যায় না কোনটা, দেওয়া যায় না কোনটা একটু বলো, দেওয়া যায় না, ওকে ওকে বলো দেওয়া যায় না, 9 দাগ, 9 দাগ হচ্ছে দেওয়া যায় না, একটু মাথায় খেয়াল রাখবা, এখানে এরকম সমস্যা হবে পরীক্ষায় দেখবা তোমরা মনে হচ্ছে দেওয়া যায় কিন্তু আসলে দেওয়া যায় না এমন কোশ্চেন থাকবে, তো এখানে দেওয়া যায় না কোনটা, দেওয়া যায় না আসলে সুমি, সুখ, বাংলাদেশ, শিক্ষক, এটাও আসলে 9 দাগের বিষয়টা দেখো, হ্যাঁ ওকে 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 ঠিক আছে, নেক্সট দেখি, আসলে এটারও যৌক্তিক সংখ্যা দেওয়া যায়, যদি বলতাম দেওয়া যায় না, আচ্ছা বিষয়টা দেখি, যদি বলতাম যৌক্তিক সংখ্যা দেওয়া যায়, যায় বললে হচ্ছে আমাদের বুঝতে হবে, কারণ হচ্ছে যে পদের এখানে হচ্ছে একটা বিশিষ্ট পদ, এটা দেওয়া যাবে না, বিশিষ্ট যায় বললে কিন্তু এটারও দেওয়া যাবে না, সুখের তো দেওয়াই যাবে না গুণবাচক পদ, তখন কিন্তু শিক্ষকের তো দেওয়া যাবে, শিক্ষক একটা জাতিবাচক পদ, এটাই একটা জাতিবাচক পদ, আর যদি বলতাম এটা দেওয়া যেত, যদি বলতাম দেওয়া যায় না বলতাম, প্রথমে যেটা বললাম দেওয়া যায় না, তখন কিন্তু আমাদের মানে 3টারে দেওয়া যেত না, আমি প্রথমে কোশ্চেনটা একটু দেখি নাই ভালো করে, আসলে দেওয়া যায়, কোশ্চেনটা ঠিকই ছিল, আমাদের একটু ভাবতে হতো, হ্যাঁ এখন বুঝতে পারছো, সময় কম নিব, আসলে সময় কম নিতে হবে। আচ্ছা যুক্তিবিদ্যার জনক এটা সবাই জানে, এটা অ্যারিস্টটল, এটার কোশ্চেনটা না আনি, যুক্তিবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল, এটা বুঝাই দিছি, ঠিক আছে। যৌক্তিক সংজ্ঞার লক্ষ্য কি, যৌক্তিক সংজ্ঞার লক্ষ্য কি বলতো, যৌক্তিক সংজ্ঞার লক্ষ্য, যৌক্তিক সংজ্ঞার লক্ষ্য হচ্ছে পদের ভান্ডার বানানো, পদের অর্থ সুস্পষ্টকরণ করা, পদের দ্ব্যর্থকতা পরিচালনা করা, আসলে এখানে প্রত্যেকটা অ্যান্সার হওয়ার কথা, প্রত্যেকটা অ্যান্সার হওয়ার কথা কোনটা হবে, প্রত্যেকটা অ্যান্সার হওয়ার কথা কিন্তু এখানে যে যৌক্তিক সংজ্ঞার লক্ষ্যটা আসলে কি, শব্দের ভান্ডার বাড়ানো, পদের অর্থ সুস্পষ্টকরণ করা, এই পদের দ্ব্যর্থকতা পরিহার করা, আসলে অ্যান্সার কিন্তু সব হওয়ার কথা। 11 দাগ, আচ্ছা 11 দাগ, আচ্ছা আমি সময় কম নিই, আমি পরেরটা দেখে নেই, 11 দাগ হচ্ছে এখানে বলছে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে এটাও অ্যান্সার ভুল আছে, কারণ হচ্ছে এখানে শব্দের ভান্ডার বাড়ানো, যৌক্তিক সংজ্ঞার মানে শব্দের ভান্ডার বাড়াই, ঠিক আছে এটাও অ্যান্সার হবে, এটা হচ্ছে এটা কিন্তু 11 দাগ ঘ হওয়ার কথা, শব্দের অর্থ স্পষ্ট করে, শব্দের দ্ব্যর্থকতা পরিহার, 11 দাগ অ্যান্সার ঘ হবে, বাই গ না, আমি লিখে রাখি এটা, ঠিক আছে এটা অ্যান্সার ঘ হবে, এটা অ্যান্সার ঘ, কি বললাম এটা অ্যান্সার ঘ,
ক্লাস যারা করছো পরে পিডিএফ পড়লে বলবে এর অ্যান্সার কি ঘ, 11 দাগ ঘ কিন্তু। পরে আসি, ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা ভুল হয়েছে আমি বলছি, আমার ওইটার ব্যাখ্যাটা না বললেই উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল, না বললে 3টা অ্যান্সার, আর যদি কোশ্চেনটা আসছিল সেটা বললেই ঠিকঠাক আছে। যৌক্তিক বিভাগ কোন ধরনের পদের ক্ষেত্রে প্রযোজ্য? যৌক্তিক বিভাগ আসলে কোন ধরনের পদের ক্ষেত্রে, এখন কিন্তু আমরা 2 নম্বর অধ্যায়ের কোশ্চেন দেখব। যৌক্তিক বিভাগ আসলে কোন ধরনের পদের ক্ষেত্রে প্রযোজ্য? বস্তুবাচক, গুণবাচক, বিশিষ্ট নাকি হচ্ছে আমাদের জাতিবাচক নাকি বিশিষ্ট পদের, কোনটা হবে বলতো? যৌক্তিক বিভাগ কোন ধরনের পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে? 1 আর 2 অ্যান্সার সহজ, তোমরা পারবা। আমি পরেরটা চলে যাই। এটা হচ্ছে জাতিবাচক পদ, আর যে জাতি উপশ্রেণীকে, যে জাতি শ্রেণীবিভাগের আওতায় পড়ে তাই কি বলা হয়? যে জাতি শ্রেণীবিভাগের আওতায় পড়ে তাকে বিশ্লেষণ, বিশেষণ নাকি বিভাজ্য, বিশেষ্য নাকি শ্রেণীকরণ, এটাকে আমরা শ্রেণীকরণে আনতে হয়। এইটা তো আমরা গত ক্লাসে করলাম। আচ্ছা আমি এটা স্কিপ করি, কারণ এগুলো আমি হচ্ছে গত যেদিন তোমাদের ক্লাসে পড়ালাম সেদিন কিন্তু এগুলো ছিল। হ্যাঁ এটা ছিল, সুতরাং আমি এগুলো স্কিপ করতে পারি। আচ্ছা এগুলো ছিল, আমরা এখানে চলে আসি প্র্যাকটিস থেকে। এটা বলো 1 দাগ, 1 দাগ বলো, 1 দাগটা বলো। হ্যাঁ জুম করে দেবো, জুম করে দিচ্ছি, জুম করে দিচ্ছি, এই যে এটার পরে আরো জুম করে দিব। এটা বলো, এটা কি হবে? এটা বলো, এটা কি হবে? এটা কি হবে? দ্রুত বলো, দ্রুত বলো। বলো দ্রুত দেখি কি হবে এটা। ওকে 1 দাগ 6 বছর ক হবে। আচ্ছা দেখো যোগ, আমরা জানি সবসময়, মনে রাখবে একটু জাস্ট এটা নিয়ে একটু সময় নিব। যৌক্তিক বিভাগ, দেখো বিভাগ মানে হচ্ছে সংখ্যার ভাগ, বিভাগ মানে সংখ্যার ভাগ। আমার কাছে টাকা আছে অনেক, এটা আমি ভাগ করবো, তো সংখ্যার ভাগ করলে আমরা কি করব? সবসময় এই ব্যাক অর্থের বিশ্লেষণ করবো, ব্যাক অর্থের। এটা হচ্ছে ক দাগ, 1 দাগ ক। এখন ঝটপট অ্যান্সার দিব, ঝটপট। এখন 2 দাগ অ্যান্সারটা দাও, 2 দাগ। এখন বলো 2 দাগ কি হবে? 2 দাগ কি হবে? 2 দাগ, 2 দাগ কি? যৌক্তিক বিভাগ কোন ধরনের পদের ক্ষেত্রে প্রযোজ্য? এটাও খুব সহজ, জাতিবাচক। এটা কি হবে? জাতিবাচক। যৌক্তিক সংজ্ঞা সবসময় জাতিবাচকের ক্ষেত্রে প্রযোজ্য, জাতিবাচক। দেন হচ্ছে যৌক্তিক বিভাগে আসলে কি? যৌক্তিক 3 দাগের অ্যান্সার দাও। যৌক্তিক বিভাগে পদের কোন দিক উল্লেখ করা হয়? ভাই এটাও সহজ, এটাও আমাদের পদের ব্যাখ্যা অর্থের দিক উল্লেখ করা হয়। যেগুলো সহজ কোশ্চেন সেগুলো আমি বলে দিচ্ছি তোমাদের। যৌক্তিক সংজ্ঞা হ্যাঁ দ্রুত করছি ভাই। তারপর হচ্ছে যৌক্তিক বিভাগে পদের কোন দিক বিশ্লেষণ করে? ব্যাখ্যা অর্থের দিক। দেন হচ্ছে আমাদের যৌক্তিক বিভাগে যে ধরনের পদকে বিভক্ত করা হয় সবসময় জাতিবাচক পদকে বিভক্ত করা হয়, সবসময় জাতিবাচক পদ বা শ্রেণীবাচক পদ, এরকম কোশ্চেন কিন্তু মাস্টে আসবে। দেন হচ্ছে যৌক্তিক বিভাগে কোন ধরনের পদ? সেম জিনিস, যৌক্তিক নিচের কোন বিভাগ, নিচের আসলে কোনটি বিভাগ সম্ভব? সেটা হচ্ছে আমাদের সবসময় জাতিবাচক শ্রেণীবাচক পদ। দেখছো একই কোশ্চেন বারবার প্রত্যেকটা বোর্ডে আসছে, যার কারণে বারবারই রিপিট করা হয়েছে এখানে। দেন বলছে যৌক্তিক বিভাগ মূলত একটা কি? মূলত কোন ধরনের প্রক্রিয়া? একটা মানসিক প্রক্রিয়া। একটা কি? মানসিক প্রক্রিয়া। এটাও কিন্তু পরীক্ষা আসে। হ্যাঁ আমি অ্যান্সার বলে দিচ্ছি, এই জন্য আমি অ্যান্সার বলে দিচ্ছি। আমি চাচ্ছি না তোমাদেরকে সময় নষ্ট করতে, আর আমি 9টার মধ্যে শেষ করতে হবে, শুধু আমি অ্যান্সার আমি বলে দিচ্ছি, একটু খেয়াল করবা, তোমরা অ্যান্সারগুলো খেয়াল করবা। এখানে বলছে 7 দাগ, 7 দাগ বলছে হচ্ছে মানসিক প্রক্রিয়া। এটা হবে যৌক্তিক বিভাগ একটা মানসিক প্রক্রিয়া, ঠিক আছে? মানসিক প্রক্রিয়া, আমি কোনটা বলছি একটু খেয়াল করিও, মানসিক প্রক্রিয়া। তারপর বলছে আমাদের যৌক্তিক বিভাগের যথার্থতা নির্ভর করে কোন বিভাগের উপর? যৌক্তিক বিভাগের যথার্থতা নির্ভর করে আমাদের কিসের উপর? আমাদের হচ্ছে একটিমাত্র নীতির উপর। যখন একটিমাত্র নীতি থাকবে তখনই আমরা কিন্তু তাকে পারফেক্টলি ব্যাখ্যাটা করতে পারবো, তাকে পারফেক্টলি হচ্ছে আমরা বিভাগটা করতে পারবো, ঠিক আছে? একটু জাস্ট আজকে আর বেশি হলে 40 থেকে 50 মিনিট সময় নিব, তো সবাই একটু ক্লাসে থাকবা 50 মিনিট, কেননা আমাদের এখনো 2 অধ্যায়, এরপর 3, 4, 6 আমরা প্রত্যেকটা অধ্যায় এমসিকিউ দেখবো। তারপর বললাম যৌক্তিক সংজ্ঞা সবসময় একটিমাত্র মূলনীতি অনুসরণ করে, একটিমাত্র মূলনীতি, ঠিক আছে? এখন হচ্ছে বলছে আমাদের যে যৌক্তিক বিভাগের পরিমাণগত দিক থেকে
হবে নিচের কোনটি? পরিমাণ গ অধিক মানে কি? পরিমাণ গ অধিকে বলছে আমাদের হচ্ছে সমানার্থক হবে, সমানার্থক মানে দুইটার সমান। এই কোশ্চেনটা একটু খেয়াল করো। 9 দাগ বলছে হচ্ছে আমার যুক্তি বিভাগ পরিমাণগত মানে কি? মানে হচ্ছে 3 নাম্বার নিয়ম আছে না, তৃতীয় নিয়ম। এই 3 নাম্বার নিয়মে কি বলছে? 3 নাম্বার নিয়ম বলছে আমাদের হচ্ছে মানে ব্যাখ্যার্থ মানে হচ্ছে জাতিটার যে সংখ্যা উভয় যেগুলো সংখ্যা পরস্পর কি হবে? সমান হবে। যদি হয় তাহলে আমাদের পরিমাণ গ অধিক থেকে সমানার্থক হবে, দুই সাইডটা সমান হবে। ঠিক আছে, দুই সাইড সমান হবে, দুই সাইড সমান হবে। ওকে, এরপর হচ্ছে 10 দাগে আসি আমরা। 10 দাগ একটু খেয়াল করবো দ্রুত। যুক্তি বিভাগের ক্ষেত্রে পদের বিবেচ্য বিষয়, পদের বিবেচ্য বিষয় অলওয়েজ ব্যাখ্যার্থ। যুক্তি সংখ্যার ক্ষেত্রে পদের বিবেচ্য বিষয় অলওয়েজ ব্যাখ্যার্থ, অলওয়েজ কি? সংখ্যা। দেন বলছে অধিকাংশ পদের কয়টি দিক থেকে? অধিকাংশ পদের আসলে আমাদের সবসময় দুটি দিক থাকবে। কি কি অধিকাংশ পদের কি কি দিক থাকে যদি পরীক্ষা আসে বলবা? একটা হচ্ছে জাতার্থ আর একটা হচ্ছে ব্যাখ্যার্থ। ঠিক আছে, জাতার্থ আর ব্যাখ্যার্থ, অধিকাংশ পদের এই দুটো দিক থাকবে, জাতার্থ এবং হচ্ছে ব্যাখ্যার্থ, জাতার্থ এবং হচ্ছে ব্যাখ্যার্থ। তারপরে যুক্তি বিভাগ পদের কিসের বিশ্লেষণ করে? দেখছো সেম কোশ্চেন ভাই, জাত অর্থের বিশ্লেষণ করে না ব্যাখ্যা অর্থের? অবশ্যই ব্যাখ্যা অর্থের। আর যৌক্তিক সংজ্ঞা হচ্ছে আমাদের হচ্ছে জাত অর্থের বিশ্লেষণ করে। আমরা তারপরে কোশ্চেন দেখবো। বলছে যুক্তি বিভাগ কোন প্রকারের পদের ক্ষেত্রে সম্ভব? সবসময় জাতিবাচক, সবসময় জাতিবাচক পদের ক্ষেত্রে। যুক্তি বিভাগে কয়টি নিয়ম আছে? যুক্তি বিভাগে আমরা জানি যুক্তি বিভাগের নিয়ম আছে কয়টা? দেখাই ফেলছি তো অ্যান্সার। এটা একটু অ্যান্সারটা বলার দরকার নেই আর, দেখাই ফেলছি 6টা নিয়ম। বলো তো অনুপপত্তি আছে কয়টা? একটু বলো, বলো তো অনুপপত্তি আছে কয়টা? একটু দেখি। আচ্ছা, আবেগে একটা বেশি দিয়ে ফেলছি। বলো তো অনুপপত্তি কয়টা? একটু এইটা অ্যান্সার দাও, যে এটা অ্যান্সার দাও যে যুক্তি বিভাগের অনুপপত্তি কয়টা? যুক্তি বিভাগের অনুপপত্তি কয়টা? একটু বলো, যৌক্তিক বিভাগের অনুপপত্তি কয়টা? আরে সেরা, তাহলে আর কোশ্চেনই করবো না, সবাই পারতেছে। যুক্তি বিভাগে আসলে অনুপপত্তি 10টা, নিয়ম 6টা। যুক্তি বিভাগে একই সময় কয়টি মূলনীতি থাকবে? আমরা জানি মূলনীতি হচ্ছে সবসময় 2 নাম্বার নিয়ম বলছিলাম, একটি মাত্র মূলনীতি অনুসরণ করবে। তার মানে যুক্তি বিভাগে সবসময় কি থাকবে? সবসময় একটি মাত্র মূলনীতি থাকবে। ঠিক আছে, একটি মাত্র মূলনীতি থাকবে। দেন আমরা বলছি যদি মানুষকে সৎ মানুষ এবং অসৎ মানুষে বিভক্ত করা হয় তাহলে কি হবে? বিভক্ত করি তবে বিভক্তির মূল সূত্র কি হবে? যদি আমরা মানুষকে সৎ ও অসৎে ভাগ করি তাহলে আমাদের কি হবে? সততা। কেননা আমরা মূলনীতি কি এখানে যদি মানুষকে দেখো সৎ এবং অসৎ এই দুইটাতে ভাগ করি তাহলে মূলনীতি কি থাকবে? 10টাই তো, হ্যাঁ 10টাই। 9টা পড়াই নাই স্যার, 9টা পড়াই নাই। আমি বলি 1 নাম্বার নিয়মে, যুক্তি বিভাগের 1 নাম্বার নিয়মে 3টা অনুপপত্তি, অঙ্গগত, গুণগত আর হচ্ছে বিশিষ্ট। আর 2 নাম্বার হচ্ছে একটা অনুপপত্তি, সেটা হচ্ছে সংকর, তাহলে 4টা হলো। 3 নাম্বারে হচ্ছে আমাদের সংকর পড়া হচ্ছে 3 নাম্বারে কয়টা? 2টা অনুপপত্তি, তাহলে আমার 4 আর 2 6টা। তারপরে হচ্ছে 5 নাম্বারে কয়টা? আমাদের হচ্ছে পরস্পরাঙ্গী 7টা। তারপরে কি বললাম? আমাদের আরেকটা আছে বিশিষ্ট। আমাদের 7টা নিয়ম হলো, 4টা নিয়মের মধ্যে 7টা অনুপপত্তি পাইছি। 5 নাম্বারের নিয়ম অনুপপত্তি আছে 2টা, বিশিষ্ট, গুণগত, বিশিষ্ট, অঙ্গগত, তাহলে 9টা। 5টা নিয়মে 9টা অনুপপত্তি। আর হচ্ছে হ্যাঁ সিকিউর সাজেশন দিব। আর হচ্ছে আমাদের 6 নাম্বার নিয়মের একটা অনুপপত্তি, সেটা হচ্ছে উৎক্রান্তি। ঠিক আছে, তাহলে এই 10টা। ওকে ঠিক আছে স্যার, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝলাম সততা। যুক্তি বিভাগের যথার্থতা নির্ভর করে কিসের উপর? যুক্তি বিভাগের যথার্থতা নির্ভর করে সবসময় একটি মাত্র নীতির উপর। কারণ একটি মাত্র নীতি যদি আমরা থাকে তাহলে আমরা খুবই ইজিলি ওটা ব্যবহার করতে পারবো। ওকে, যুক্তি বিভাগে যে গুণের ভিত্তিতে করা হয়, যুক্তি বিভাগে যে গুণের ভিত্তিতে করা হয় তাই কি বলা হয়? যে গুণের ভিত্তিতে করা হয় তাহলে বিভাগের আমাদের মূল সূত্র, কারণ আমরা একটি মাত্র মূলনীতির মাধ্যমে করি, সুতরাং এটা বিভাগের মূল সূত্র, একটা বিভাগের মূল সূত্র। ঠিক আছে, একটি বিভাগের মূল সূত্র। হ্যাঁ, একটি বিভাগের মূল সূত্র। তাহলে বললাম যুক্তি বিভাগে যে গুণের ভিত্তিতে বিভাজন করা হয় তাকে বলা হয় আমাদের একটি বিভাগের মূল সূত্র, মূলনীতি বা মূল সূত্র। এইটার অ্যান্সার দাও। এটার অ্যান্সারটা আমি না বলি, অনেক অ্যান্সার বলে ফেলছি। এটার অ্যান্সারটা বলো, এটার অ্যান্সারটা কি হবে? 19 দাগ, 19 দাগের অ্যান্সারটা কি হবে?
সব অ্যান্সারে আমি দিচ্ছি, বাট তোমাদের কাছে কয়েকটা অ্যান্সার নেওয়া উচিত। 19 দাগের অ্যান্সার কি হবে? 19 দাগ, বাংলাদেশকে যদি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগে ভাগ করা হয় তাহলে নিচের কোনটি ঘটবে? দেখো বাংলাদেশের বিভাগ আছে কয়টা রে ভাই? বিভাগ আছে 8টি। মানে কি কি? এই ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, তারপরে আছে কি আমাদের হচ্ছে আমাদের ভাই আমার বিভাগের কথা বলে না, দেখছো এই খুলনা বিভাগে আমি থাকি যে আমার বিভাগটা উল্লেখই করে নাই, এটা কোনো কথা? খুলনা, রংপুর, দেখছো তোমাদের রংপুরের কথা উল্লেখ করে নাই, সিলেটের কথা উল্লেখ করে নাই, বরিশালের কথা উল্লেখ করে নাই, ময়মনসিংহের কথা উল্লেখ করে নাই। মানে এই যে আমাদের আরো কয়েকটা বিভাগ আছে সেগুলোর কথা উল্লেখ করা নাই। তাহলে আমরা বললাম যে এদিকে আমাদের এই 1 2 3 তারপরে 4 5 6 7 8 চলে আসছে 8টা বিভাগ। তো আমাদের এখানে 8টি বিভাগের কথা উল্লেখ না করলে সেটা কি হবে? ওকে, তাহলে যখন এই দেখো আমাদের উদ্দেশ্য পদের চাইতে বিধেয় পদের সংখ্যা কিন্তু কম, এখানে কম বললেই আমাদের হবে অব্যাপক সংজ্ঞাজনিত অনুভূতি। যদি এখানে বলতো এগুলো ছাড়াও প্লাস এক্সট্রা অ্যাড করতো, এই 8টা বিভাগ সহ এক্সট্রা অ্যাড করতো, কি এক্সট্রা অ্যাড করতো, তখন আমাদের বলতাম বনবাসী, বন জঙ্গলবাসী, তাহলে বলতাম এটা হচ্ছে অতি ব্যাপক। ঠিক আছে, এখন এটা বুঝছি আমরা। তারপরে আসি, ও সরি, এই 20 দাগটা বলো, 20 দাগের অ্যান্সারটা বলো। এটা নি 20 দাগের অ্যান্সারটাও নি তোমাদের থেকে, 20 দাগের অ্যান্সারটা নি বলো। 20 দাগের অ্যান্সার কি হবে? এই যে উলম্ফন বিভাগ, উলম্ফনের অপর নাম কি? উৎক্রান্তি। তোমরা তার অ্যান্সার করো। উলম্ফনের অপর নাম হচ্ছে উৎক্রান্তি। এই উৎক্রান্তি কখন ঘটে? এটা হচ্ছে 6 নম্বর নিয়ম। ঠিক আছে, 6 নম্বর নিয়ম না মানলে উৎক্রান্তি বা উলম্ফন বিভাগ অনুভূত হয়। উলম্ফন মানে হচ্ছে লাভ দিয়ে মনে করে কাউকে ডাঙায় চলে যাবে, মানে মাঝে কেউ আসে এটাকে খেয়ালই করবে না ও। আরে ভাই 20 দাগ, আর কোশ্চেনই করবো না তোমাদের, তোমরা সব পারতেছো। আসলে 20 দাগ ঘ হবে, তোমরা কোশ্চেনই করবো না, সবাই সব পারতেছো, সেরা সব পারে এরা, আর কোনো কোশ্চেন নাই। এখন দেখো যুক্তিবিভাগ সর্বদা একটি শ্রেণীবাচক পদকে ভাগ করতে হয়। এটা যদি আমরা শ্রেণীবাচক পদকে ভাগ না করি তাহলে আবার কোন অনুভূতি করবে? তো এই নিয়ম যদি না মানি সেক্ষেত্রে আমার অনুভূতি ঘটবে কি? অঙ্গগত। বলছে এখানে আমার যদি এই নিয়মটা না মানি তাহলে আমাদের কোন ধরনের অনুভূতি ঘটবে? বলছে একটি মাত্র শ্রেণীবাচক পদকে বিভক্ত করতে, জাতিবাচক বা শ্রেণীবাচক। যদি জাতিবাচক শ্রেণীবাচককে বিভক্ত না করি সেই ক্ষেত্রে আমার হচ্ছে অঙ্গগত বিভাগ অনুভূতি ঘটবে। কি অনুভূতি ঘটবে? অঙ্গগত বিভাগ অনুভূতি ঘটবে। ঠিক আছে, হ্যাঁ সবার অ্যান্সার সঠিক হচ্ছে, থ্যাংক ইউ। তাহলে বলছে এরপরে দেখো একটি আমকে, এটার অ্যান্সার আমি বলবো না, তোমরা বলবা এটার অ্যান্সার কি হবে। 22 দাগের অ্যান্সারটা বলো, 22 দাগের অ্যান্সারটা বলো। একটি আমকে তার রূপ, তার রস, তার গন্ধ, তার স্বাদ বিভক্ত করলে কোন অনুভূতি ঘটবে? বলো কোন অনুভূতি ঘটবে, একটু বলো তো কোন অনুভূতি ঘটবে, একটু বলো দেখি। 22 দাগের অ্যান্সারটা, 22 দাগ আমাদের, আচ্ছা আলাউদ্দিন ভুইয়া বলছে 22 দাগের গ। ওকে, বাকিদের অ্যান্সারটা কি হবে 22 দাগ সম্পর্কে? 22 দাগ বলছে একদম নিচেরটা, আমি শুধু আলাউদ্দিনের কমেন্টটা দেখতে পাচ্ছি, ভাই কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা আলাউদ্দিনের পরে হচ্ছে সাকিব বলছে 22 দাগ গ। ওকে, দুইজন যেহেতু 22 দাগ গ বলছে তাহলে আর কারোর অ্যান্সার না নিলেও চলতেছে আমার। 22 দাগ আর বাকিটা ঘুমাই গেছে, আমার 100 জন ক্লাস আছে, এই ক্লাসে কিন্তু ঘুমাই গেছে। আমরা বললাম 22 দাগ হচ্ছে কি হবে, মানে কথা এগুলো সবই হচ্ছে গুণ, তো গুণের ভিত্তিতে ভাগ করলে কি হবে ভাই? বলছিলাম না গুণগত হবে, গুণের ভিত্তিতে ভাগ করলে কি হবে? গুণগত হবে। যারা বলছো গ অ্যান্সার তার অ্যান্সার সঠিক। আমার নেটে সমস্যা নাকি? আমি কারোর কমেন্ট দেখতেছি না কেন? আচ্ছা আমি আটকে গেছি, আচ্ছা হইতেই পারে এমন। হ্যাঁ গ হবে, ঠিক আছে, গুড। এটা হচ্ছে অঙ্গগত। এখন দেখো উপজাতির মিলিত সমষ্টি জাতির চেয়ে কম হলে কি হবে? এই কোশ্চেনটাও মানে একটু ভাবার কোশ্চেন আছে, এই দাগটা এটা আমি বলবো না, তোমরাই বলো। বলছে 23 দাগের অ্যান্সারটা কি হবে বলো। 23 দাগ, যেগুলো অ্যান্সার খুবই সহজ হয়ে যাচ্ছে সেগুলো আমি দিচ্ছি, বাট তোমাদের কাছ থেকে কিছু কোশ্চেন অ্যান্সার নেওয়া উচিত, যেগুলো আসলে পরীক্ষায় মনে করি এরকম টাইপের কোশ্চেন আসবে, সেগুলো তোমাদের দেওয়া উচিত। বলো, আমাদের ক্লাসে 40 মিনিটের মতো আছে, সুতরাং একটু ফাস্ট আমাকে একটু
সবাই ফার্স্ট ফার্স্ট অ্যান্সার দাও। 40 মিনিটের মধ্যে শেষ করতে হবে আমাদের ক্লাস, 40 মিনিটও নাই, দ্রুত দ্রুত সব শেষ করবো এখন 2 অধ্যায়ের পরে, কারণ আমি 2টা অধ্যায় বেশি সময় নিচ্ছি, কারণ আমাদের 2টা অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ। এরপর 3, 4, 5, 3, 4, 6 খুবই মানে এতটা সময় লাগবে না আমাদের। এটার অ্যান্সার বলো যে উপজাতিগুলোর মিলিত সমষ্টি জাতির চেয়ে কম হলে, মানে জাতির চেয়ে যদি কম হয় সেক্ষেত্রে কোন অনুভূতি ঘটবে? জাতির চেয়ে কম হলে কোন অনুভূতি ঘটবে? ওমা কারোর অ্যান্সার আই তো না পাই, বলো এটা কি হবে একটু বলো দেখি সবাই, এটা কি হবে, এটা কি হবে, একটু ঝটপট অ্যান্সার করো। আচ্ছা সবাই বলতে এই দাগ, ওকে ভাই। আর আমি কেন তোমাদের অ্যান্সার নিচ্ছে বুঝতেছি না, সবার অ্যান্সার তো হচ্ছে ভাই। ঠিক আছে দেখো, উপজাতির যে মিলিত সমষ্টি সে জাতির চেয়ে কম হলে, মানে জাতি যা চাইছে উপজাতি যাচ্ছে কম আসা মানেই সেটা হচ্ছে অব্যাপক হবে। ঠিক আছে, অব্যাপক হবে। গুড, ভেরি গুড। এখন পরেরটা, একই সঙ্গে একাধিক মূলনীতি বিভাগ করলে, এটার অপশন ছাড়া অ্যান্সার বলো তো, অপশন ছাড়া মনে করো এটা একটা অপশন ছাড়াই বলো। এটা একই সঙ্গে একাধিক মূলসূত্র ধরে বিভাগ করলে কোন অনুভূতি ঘটবে? মূলসূত্র ধরে বিভাগ করলে কোন অনুভূতি ঘটবে? হ্যাঁ আমার নেটওয়ার্কের জন্য আসলে আমি পাচ্ছিলাম না, এখন পাচ্ছি আবার, ঠিক হয়ে গেছে। ওকে ওকে ঠিক আছে। 24 দাগ বলো, 24 দাগে কোনো অপশন নাই, অপশন ছাড়া অ্যান্সার বলো তো দেখি, অপশন ছাড়া অ্যান্সার বলো। আরে সেরা 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 সেরা, আলাউদ্দিন সেরা, আলিম সেরা সেরা, সারজিন আক্তার সেরা, মুক্তা সেরা, সঞ্জু, পাপিয়া, সামিহা, হ্যাঁ আসলে মুন্নি বলছে 24 শঙ্কর, ওকে। তাহমিনা বলছে শঙ্কর, ইয়েশামনি বলছে শঙ্কর, আসলে সবাই ওকে ওকে ঠিক আছে, আর নাম না পড়ি সবার শঙ্কর হচ্ছে ভাই, সবাই অ্যান্সার ঠিকঠাক বলছে। হ্যাঁ শঙ্কর শঙ্কর শঙ্কর, এই যে এটা বলো। আচ্ছা আমি করি এটা, সমস্যা না, আমি বলে দিচ্ছি। দেখো একটি সাইকেলকে তাহলে চাকা, তার সিট, তার মানে অঙ্গ দিয়ে ভাগ করছে। যখন কোনো একটা বস্তুকে আমরা অঙ্গ দিয়ে ভাগ করবো, সবারই অ্যান্সার হচ্ছে, আর নাম না পড়লাম, সবাই অ্যান্সার ঠিক দিচ্ছ। একটি সাইকেলকে চাকা, সিট, প্যাডেল ইত্যাদি ভাগ করলে কোন ধরনের অনুভূতি ঘটবে? মানে করো একটা সাইকেল একটা কি একটা বস্তু, তো তাকে আমরা এই এতটা ভাগে ভাগ করছি সব অঙ্গ দ্বারা, তো অঙ্গ দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের কি হবে? অঙ্গ তাহলে অঙ্গগত অনুভূতি, অঙ্গ দিয়ে ভাগ করলেই হ্যাঁ, অঙ্গ দিয়ে ভাগ করলে অঙ্গগত বিভাগ অনুভূতি। ঠিক আছে, অঙ্গগত বিভাগ অনুভূতি। হ্যাঁ তারপর হচ্ছে গায়ের রঙের ভিত্তিতে মানুষকে সাদা মানুষ ও কালো মানুষে ভাগ করলে কোনটা হবে? গায়ের রঙের ভিত্তিতে সাদা মানুষ, কালো মানুষ। দেখো এটাও রং, মানে রং মানে একটা গুণ, তো এখানে গুণের ভিত্তিতে ভাগ করলে গুণের ভিত্তিতে ভাগ করলে আমাদের বলছে আমরা গুণগত, আর অঙ্গের ভিত্তিতে ভাগ করলে অঙ্গগত। গুণের ভিত্তিতে ভাগ করলে গুণগত। একই সাথে একাধিক মূলনীতি অনুসরণ করে, এটা বলবো না আসলে, সরি দেখা যায় না আই গেস। এই 26 দাগটা বলো, 26 দাগটা বলো, 26। ইয়েস মুশফিক 2x দিয়ে করিও। ওকে, উত্তেজিত 26, 27, ও কি নাম? আচ্ছা আচ্ছা, আমি চাচ্ছি হচ্ছে তোমাদের কাছে কোন কোশ্চেন অ্যান্সার। 27 দাগ বলো, একই সাথে একাধিক মূলনীতি অনুসরণ করলে, একটা হচ্ছে আজকে সকালেই পড়াইছি, আজকে সকালে ক্লাসে ছিল, বলো। সাদা সংক্রক, একই সাথে একাধিক মূলনীতি অনুসরণ করলে, বাহ ভাই সরি আর ভুল হয়ে গেছে, শঙ্কর। হ্যাঁ 28 দাগ দেখো, 28 দাগ বলে দিচ্ছি যে যদি মানুষকে সৎ, শিক্ষিত, বিদ্বান, খেয়াল করো এরকম যদি থাকে, মানে একাধিক মূলনীতি থাকবে, সেক্ষেত্রে শঙ্কর। বাট হচ্ছে দেখো এখানে হচ্ছে একটা একটাতে মিশে যাচ্ছে, তখন তুমি কি অ্যান্সার দিবা? তখনও কিন্তু এখানে যদি বলতাম সৎ, শিক্ষিত এবং হচ্ছে বিদ্বান, এই ভাগ করলে মৌলিক বিভাগ, যুক্তি বিভাগের কোন ধরনের অনুভূতি ঘটবে? তখন দেখো একজন মানুষ সৎ, এটা একটা মূলনীতি, শিক্ষিত একটা মূলনীতি, বিদ্বান একটা মূলনীতি, সুতরাং এখানে শঙ্কর বিভাগ।
এরকম কোশ্চেন অবশ্যই একসাথে এটা দুটো দিবে না, মানে পরস্পরান্ত না দেওয়াই বেটার, কারণ হচ্ছে দুটো একই টাইপের জিনিসকে বোঝাই। হ্যাঁ, দেন দেখো যুক্তি বিভাগে আসলে একই সময় একটি মাত্র মূলনীতি গ্রহণ না করলে আমাদের সংকট হবে। সংকট নিয়ে অনেক কোশ্চেন ছিল আমাদের। এখন দেখো নিচের কোনটির যুক্তি বিভাগ করা যায় না, নিচের কোনটা যুক্তি বিভাগ করা যায় না? আসলে এখানে প্লেটো একজন ব্যক্তিকে যুক্তি বিভাগ করা যায় না। বাকি হচ্ছে দেখো ছাত্র, মানুষ, শিক্ষক, প্রত্যেকটা হচ্ছে জাতিবাচক বা শ্রেণীবাচক পদ, প্রত্যেকটা জাতিবাচক বা শ্রেণীবাচক পদ। সুতরাং জাতিবাচক শ্রেণীবাচক পদের আমাদের কি করা যায়? আমাদের হচ্ছে যুক্তি বিভাগ করা যায়। জাস্ট শুধু একটা কোনো ব্যক্তিবাচক পদকে, প্লেটো একটা ব্যক্তিবাচক পদ, তার যুক্তির সংজ্ঞা করা যায় না। এখন দেখো ত্রিভুজকে আমি নিয়ে আসছি অ্যান্সার তোমাদের সামনে। এই ত্রিভুজকে পরের অ্যান্সারটা আমি নিব তোমাদের থেকে, এটার অ্যান্সার আমি বলে দিই। বলছে ত্রিভুজকে যখন আমরা ত্রিভুজকে ভাগ করবো, দেখো একটা ত্রিভুজকে, ও গড, ত্রিভুজকে, হ্যাঁ এখন ঠিক আছে। দেখো আমাদের 31 নাম্বার, একটা ত্রিভুজকে যখন সমবাহু সমদ্বিবাহু দুই ভাগে ভাগ করলে কোন ধরনের ভ্রান্ত অনুভূতি ঘটবে? এটা তো অ্যান্সার আমরা বুঝছি, অব্যাপক। কারণ হচ্ছে আমাদের এখানে বিষম বাহুটা নাই, বিষম বাহুটা নাই। তো বিষম বাহু না থাকার কারণে আমাদের এখানে যা চাইছে তার চেয়ে কম আসছে। আর কম মানে মনে রাখবা, এখানে চাইতে এখানে কম মানে হচ্ছে অব্যাপক, এখানে চাইতে এখানে বেশি মানে হচ্ছে অতিব্যাপক। কম আসলে অব্যাপক, বেশি আসলে অতিব্যাপক। এখন 32 নাম্বারটা বলো। 32, জনাব হাসান একজন মেধাবী, একজন পরিশ্রমী, একজন সৎ, একজন শিক্ষিত তরুণ। এই বিভাগটিতে নিচের কোনটা অনুভূতি ঘটছে? একজন মেধাবী, আবার একজন পরিশ্রমী, আবার একজন সৎ, আবার একজন, এটা অঙ্গগত, ঠিক আছে? এটা অপশন বানাই দিলাম আর কি, যা ছিল একটু চেঞ্জ করি। 32 দাগের অ্যান্সার চাচ্ছি। 32 দাগ স্যার, 32 দাগ কি হয়তো? আমাদের স্মৃতি 26 ব্যাচের স্টুডেন্ট কিন্তু আসলে আগুন হয়ে গেছে। স্মৃতি বলছে ঘ, স্মৃতি বলছে ঘ, গ, রাসেল বলছে খ, আচ্ছা খ বলছে অনেকে। আলাউদ্দিন পেয়ে গেছে, আলাউদ্দিন কে? যাদের খুঁজতেছিল আলাউদ্দিন গ। যারা বলছে গ, শ্রাবণ বলছে গ, জয়া বলছে গ, জয়া অনেক ভালো অ্যান্সার করে। রাসেল গ, খ বলছে। তাসলিমা বলছে গ, আচ্ছা। তালহা খ, তালহা আবার বলছে গ, আচ্ছা ওকে ঠিক আছে ভাই, তোমাদের অ্যান্সার না নি। দেখো একজন ব্যক্তিকে মেধাবী, একটা মূলনীতি, মূলনীতির কথা বাদ, এটা হচ্ছে এটার সাথে মিশে যাচ্ছে। যে মেধাবী সে পরিশ্রম হতে পারে, এটার সাথে এইগুলো মিশে যাচ্ছে। মানে এক কথা চারটা এসে চলে আসছে, এরকম চারটা জিনিস এসে গেলে একসাথে একটার সাথে মিশে যায়। আর মিশে গেলেই পরস্পরাঙ্গী, মিশে গেলেই পরস্পরাঙ্গী, মানে একজন পরস্পরের সাথে মিশে গেছে মানে এসে পরস্পরাঙ্গী আর কি। এখন অঙ্গগত বিভাগটা কি? অঙ্গগত বিভাগ মানে হচ্ছে, দেখো আমি এটা দেখাই। অঙ্গগত বিভাগ মানে হচ্ছে, এটার অ্যান্সার দাও, এটার অ্যান্সার 34 দাগ। তোমরা 34 দাগ অ্যান্সার দাও, আমি 33 দাগটা ব্যাখ্যা দেই, তোমরা এটার অ্যান্সার দাও 34 দাগ। অঙ্গগত বিভাগ কি? অঙ্গগত বিভাগ হচ্ছে আমাদের বলছে অঙ্গ প্রত্যঙ্গ বিভক্তকরণ, মানে হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর অঙ্গ প্রত্যঙ্গ বিভক্তকরণ, ব্যক্তি বা বস্তুর অঙ্গ প্রত্যঙ্গ বিভক্তকরণ, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের অঙ্গগত বিভাগ অনুপপত্তি। এখন দেখো 34 নাম্বারটা, উভয়জাতির মিলিত সমষ্টি জাতির চেয়ে কম হলে কোন অনুভূতি ঘটবে? উভয়জাতির যে মিলিত সমষ্টি জাতির চেয়ে কম হলে কি হবে? 34 দাগ গ বলছে আমাদের কামরুন নাহার। গ হলে স্যার মিশে যাচ্ছে না রাকিব, কেন মিশে যাচ্ছে? মিশে গেলেই তো, আমি তো বলছি মিশে অনুপপত্তি হবে তো ভাই, এই জন্য তো গ হবে, বুঝো না বিষয়টা? নামাজের সময় আসলে দিব না, নামাজের সময় তোমরা হচ্ছে 9টা পর্যন্ত। এখন আসলে ম্যারাথন ক্লাসে আমি নামাজের সময় দিতে পারতেছি না, আমার নিজেরও পরে পড়তে হচ্ছে। ওকে হ্যাঁ, এখানে বলছে উভয়জাতির মিলিত সমষ্টি জাতির চেয়ে কম হলে। ভাই এটা তো একটু আগে করলাম ভাই, আমি এটা কেন কোশ্চেন করলাম? ধরো ভাই, অব্যাপক হবে। যুক্তিবাক্যের পদ, যুক্তিবাক্য যুক্তিতে বিভাগ করে আসলে কোন বিভাগ? এটা হচ্ছে আমাদের অঙ্গগত বিভাগ। বলছে মুদ্রাকে সোনার উপর ব্রোঞ্জ, এটা হচ্ছে আমাদের অতিব্যাপক, অতিব্যাপক, ঠিক আছে? কেননা অতিব্যাপক, কেননা এই সোনার উপর ব্রোঞ্জ এটা হচ্ছে মানে ব্যাংক নোট, এটাকে এক্সট্রা নিয়ে আসছে, এক্সট্রা নিয়ে আসলেই হ্যাঁ অতিব্যাপক। এখন এটার অ্যান্সার বলো, পুরো এসে গেছে অ্যান্সার। দেখো আমি বলে দিই, দৃশ্যকল্প এক কোন ধরনের অনুভূতি? দৃশ্যকল্প একটাকে একটু খেয়াল করো, বড় করি। এখানে একটা আমাদের বলছে দৃশ্যকল্প এক কোন ধরনের অনুভূতি। এখানে বলছে একটা কলম, কলমকে তার হেড, তার মাথা, তার বডি, তার কালি, দেন তার নিফ, চারটা ভাগে ভাগ করছে একটা বস্তুকে। যখন কোনো একটা বস্তুকে এরকম চারটা ভাগে ভাগ করবে,
যখন কোনো বস্তুকে এরকম চারটা মানে এক কথায় তার অঙ্গের ভিত্তিতে ভাগ করবে তখন সেটা হচ্ছে অঙ্গগত, তখন সেটা কি হবে অঙ্গগত, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অঙ্গগত। দেন দেখো এখানে যে এই উদ্দীপক বলছে, এখানে উদ্দীপক একে আমরা তো বুঝলাম, এখানে হচ্ছে অঙ্গগত, যা ছাত্র মেধাবী পরিশ্রমী মনোযোগী এবং সৎ, তারপরে এটা হচ্ছে আমাদের কি, এটা বিভাগটা দেখো আমাদের বলছে উভয় জাতিবাচক পদ, উভয় ক্ষেত্রেই নিয়ম অমান্য করা হয়েছে। তো এখানে আমাদের বলছে দেখো, এবং হচ্ছে উভয় একই নিয়মের অন্তর্ভুক্ত না, দুইটা একই নিয়ম না, দুইটা ভিন্ন নিয়ম, সুতরাং ক অ্যান্সার হবে 1 আর 2। দেন বলছে আমাদের একটা জীবকে যদি আমরা ভাগ করি দীর্ঘ বহু, আচ্ছা এটা অ্যান্সার বলো, এটার অ্যান্সার, এই উদ্দীপকটার অ্যান্সার বলো, উদ্দীপকের কোশ্চেন পরীক্ষা থাকবেই, অ্যান্সারটা বলো। এখানে বলছে একটা জীব, তাকে ভাগ করলে বুদ্ধিবৃত্তি সম্পন্ন পাবে, দীর্ঘ পাবে, আর হচ্ছে বহু বর্ষজীবী পাবে। তো এখানে কোন ধরনের অনুভূতির কথা বলছে, সেটা হচ্ছে অঙ্গগত নাকি গুণগত নাকি অতিব্যাপক নাকি সংকর, বলো তো কোনটা হবে? আচ্ছা দেখা যাক কোনটা হয়। 39 দাগ সংকর হবে, কারণ হচ্ছে মানে এখানে এই বিভাগটা করছে এক ধরনের মানুষ, এটা দীর্ঘ এক ধরনের মানুষ, এটা হচ্ছে বহু বর্ষজীবী, মানে দীর্ঘ হচ্ছে উচ্চতার কথা বলছে, আর বহু বর্ষজীবী অনেক বছর ধরে বেঁচে থাকে তাদের, মানে 3 ধরনের কথা আসছে এখানে। উদ্দীপকে যে বর্ণিত হয়েছে এবারটা হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া, এটা হচ্ছে একটা আমাদের একাধিক মূলসূত্র অনুসরণ করছে, হ্যাঁ জাতিবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সুতরাং এখানে তিনটাই অ্যান্সার হবে, তিনটা অ্যান্সার আছে ঘতে, সুতরাং ঘ অ্যান্সার, সুতরাং অ্যান্সার হবে ঘ। হ্যাঁ তোমার অ্যান্সার হচ্ছে, আমি একটু ফাস্ট যাই। এখানে বলছে দেখো একটা মানুষ, তোমরা খেয়াল করো, আমি প্রত্যেকটা অ্যান্সার দেখা দিচ্ছি, তোমরা একটু খেয়াল করবা, একটা প্রাণীকে তৃণভোজী আর হচ্ছে অতৃণভোজী, ভাই এটা তাহলে দ্বিকোটিক বিভাগ, চোখ কান বুঝে দ্বিকোটিক বিভাগ, কারণ হচ্ছে একটা আমরা বলছিলাম বিরুদ্ধ পদে ভাগ করলে দ্বিকোটিক বিভাগ, বিরুদ্ধ পদে ভাগ করা মানে হচ্ছে দ্বিকোটিক বিভাগ, ঠিক আছে, দ্বিকোটিক বিভাগ কখন হবে বুঝতে পারছো, বিরুদ্ধ পদে ভাগ মানে দ্বিকোটিক বিভাগ, বিরুদ্ধ পদ থাকা মানে দ্বিকোটিক বিভাগ। এখন হচ্ছে উদ্বেগের প্রতিবন্ধ বিষয়টি আমরা কি দেখতে পাই, আসলে এটি একটি সহজ সরল প্রক্রিয়া, আমাদের দ্বিকোটিক বিভাগ একটা সহজ সরল প্রক্রিয়া, এতে বাস্তব জ্ঞানের প্রয়োজন হয় না, এতে বাস্তব জ্ঞান আসলে লাগে না, এতে অনুভূতি ঘটে না, সুতরাং অ্যান্সার সব কয়টা হবে কেন, কারণ হচ্ছে এটা সহজ ও সরল প্রক্রিয়া, এতে বাস্তব জ্ঞান লাগেই না, এবং এটা হচ্ছে অনুভূতি ঘটবে না, কারণ এটা হচ্ছে দ্বিকোটিক বিভাগ, যুক্তিবিদ্যার সকল নিয়ম মানে, যুক্তিবিদ্যার মূলনীতি মানে হচ্ছে যার মাধ্যমে আমাদের যে নীতির মাধ্যমে একটি জাতিকে দুইটি বা একাধিক উভয়তে বিভক্ত করা হয়, যে মূলনীতির মাধ্যমে সেটা হচ্ছে, যে নীতির মাধ্যমে সেটা হচ্ছে মূলনীতি বা মূল সূত্র। তো বললাম দ্বিকোটিক বিভাগের এই গুণগুলো আছে। এখন দেখবো উন্নয়ন, এই যে উন্নয়নের কথা বলছে, এখানে হচ্ছে মেগা প্রকল্প অমেগা, বলো এটা কি হবে, 43 দাগ বলো কি হবে, 43 দাগ, এখন 43 দাগটা বলো তো দেখি। হ্যাঁ সামিয়া স্যার ক্লাস করতেছে ও, বলো 43 কি হবে, 43 43 43 কি হতো বলো, ইয়েস আরিয়া ভালো কথা বলছে, আরিয়া থ্যাংক ইউ, আরিয়া ভালো কথা বলছে। তাহলে আমি বলছি হ্যাঁ অ থাকলে দ্বিকোটিক 43, আমাদের রুম্পা বলছিল, মানে পৃথি বড়ুয়া বলছিল, প্রিয়মিতা বড়ুয়া বলছিল, আসলে আমি খেয়াল করি নাই, আমাদের তসলিমা সবাই বলছে গ, আসলে প্রত্যেকের অ্যান্সার সঠিক, আমি নাম আর উল্লেখ না করি, প্রত্যেকের অ্যান্সার সঠিক। এখন দেখো এই সফটওয়্যার আসলে দেখা যায় তার সুবিধা কি, সহজ সরল প্রক্রিয়া, বাস্তব প্রয়োজন নাই, এটা নির্ভুল আকারগত, সব করে হবে অ্যান্সার। দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে পরীক্ষায় এমসিকিউ আসবে দেখবা, তখন হচ্ছে মানে এরকম কোশ্চেন আসলে বহুপতিমূলক, তখন একটু ভালো করে দেখিও, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে কেমনে, হোয়াটসঅ্যাপ গ্রুপের আইডির লিঙ্ক তো আমাদের একটু তোমাদের যে বিকালে একটা পোস্ট করলো সন্ধ্যার দিকে, ওই পোস্টেই আসেন, যাও একটু খেয়াল করলে হয়। ওকে তারপরে দেখি, খেয়াল করো এখানে অনেক কোশ্চেন দেখছো, কতগুলো কোশ্চেন পড়ানো হয়েছে অলরেডি, 100-150 মতো কোশ্চেন মনে হয়ে গেছে অলরেডি, 100 প্লাস হয়ে গেছে, 120-30 হয়েছে। তো বলছে পতঙ্গ, কীট ও অকীট, উড়ন্ত অড়ন্ত, ভাই এটাও কি, এটাও দ্বিকোটিক বিভাগ, যখন এই ওয়া যুক্ত করে ভাগ করবে, বিরুদ্ধ পদে ভাগ করবে, হ্যাঁ পিডিএফ দেওয়া হয়েছে ভাই, ঠিক আছে। দ্বিকোটিক উদ্দীপকের নির্দিষ্ট বিষয়টি সুবিধা, দেখো দ্বিকোটিক নিয়ে কত কোশ্চেন ভাই, দ্বিকোটিক সব কয়টা, এটা না আসি, এখন আসি ভাই তৃতীয় অধ্যায় নাম যুক্তি বিভাগ, না এ তো আমার মান সমান যাবে কেন, তৃতীয় অধ্যায় অন্যটা। এখন আসো এই যে 1 থেকে 4 এর অ্যান্সার বলো, 1 থেকে 4, আচ্ছা এটা নিয়ে আর নেবো না, পরে হচ্ছে আমি নিজে বলবো, এইটার অ্যান্সার নিয়ে আমি হচ্ছে
জটিল অধ্যায় শেষ, জটিল অধ্যায় শেষ, সহজ অধ্যায় চলে আসলাম। জটিল অধ্যায় শেষ। দেখো আমাদের 1 আর 2 শেষ, আর বাকি আছে 3, 4, 6। এগুলো আমাদের জন্য আল্লাহ আল্লাহ করতেছে এখন শেষ করার জন্য। আধা ঘন্টা শেষ করবো। দেখো মজার বিষয় হচ্ছে 1 ঘন্টা নিচে 2 অধ্যায়ে, এবং যেখান থেকে 15টার মতো এমসিকিউ আসবে। আর 3, 4, 6 নিব হচ্ছে আধা ঘন্টা। বিষয়টা দেখছো, 1.5 ঘন্টা ক্লাসে আধা ঘন্টা নিব এখানে। ওকে 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 ওকে, সবার অ্যান্সার দেখি। যে আরোহর প্রাণ কি? আরোহর প্রাণ আরোহ ক্লম্প। প্রাণ, তোমাদের প্রাণ কি যদি বলা হয় বলুন অমুক অমুক অমুক। এরকম কার প্রাণ অমুক আল্লাহ জানে। আরোহর মানে মূল বিচার্য বিষয় কি? আরোহ হচ্ছে আমাদের গুণগত বিশ্লেষণ করে নাকি আকারগত বিশ্লেষণ? আরোহ হচ্ছে আকারগত বিশ্লেষণ করে নাকি গুণগত বিশ্লেষণ করে? বস্তুগত নাকি পরিমাণগত সত্য? বলো তো 2 দাগ কি হবে? 1 2 2। আচ্ছা 2 খ। নাইস নাইস, 2 খ হবে বলতেছে সবাই। তাহলে আকারগত সত্যতা বৈশিষ্ট্য করা হচ্ছে আরোহের মূল লক্ষ্য। ঠিক আছে, দেন হচ্ছে বলছে আরোহের মূল বৈশিষ্ট্য কি? আরোহমূলক লম্ফ। 3 দাগ খ। আরোহের মূল লক্ষ্য হচ্ছে আরোহমূলক লম্ফ। ঠিক আছে, দেন বলছে আরোহকে প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ 2 ভাগে ভাগ করেন কে? প্রকৃত আর অপ্রকৃত মিল ভাগ করছিল। মিল 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 মিল, যুক্তিবিদ মিল। ঠিক আছে, যুক্তিবিদ মিল ভাগ করছিল। দেখো আরোহের আকারগত ভিত্তি কোনটা? আরোহের আকারগত ভিত্তি হচ্ছে আমাদের জানি কার্যকারণ নীতি আর প্রকৃতির নিয়মানুবর্তী নীতি। আর পরীক্ষণ হচ্ছে আরোহের বস্তুগত ভিত্তি। পরীক্ষণটা কি? আরোহের বস্তুগত ভিত্তি। ঠিক আছে, পরীক্ষণটা আরোহের সবাই সেরা, আমি সেরা। ওকে, আরোহের বস্তু আকারগত ভিত্তি হচ্ছে কার্যকর নিয়ম আর প্রকৃতির নিয়মানুবর্তী নীতি। আর আরোহের হচ্ছে নিরীক্ষণ পরীক্ষণ হচ্ছে বস্তুগত ভিত্তি। মনে রাখবা, এমসিকিউ আসে কিন্তু যে আরোহের মানে ভিত্তি বস্তুগত ভিত্তি আর হচ্ছে আকারগত ভিত্তি, এই জিনিসগুলো মনে রাখবা। সকল মানুষের মরণশীল, এটি কোন ধরনের আরোহের সিদ্ধান্ত? আচ্ছা বলো, এগুলো আমি বলবো না, একটু আজকে পড়াইছি এগুলা, এই আনসারগুলো নেওয়াই যায় তোমাদের থেকে। বলো 6 দাগ, এটা কি হবে? কার্যকর নিয়মকে ভিত্তি হিসেবে ব্যবহার করা হয় কোন আরোহে? আরোহণ গ্লম্ফ মানে কি? প্রকৃত আরোহের মধ্যে নির্ভুল কোনটিকে বলা হয়? ভাই কিরে আজকে পড়ালাম না এগুলা? হ্যাঁ আজকে পড়াইছি, তাহলে অ্যান্সার আমি করে দিচ্ছি। সকল মানুষের মরণশীল, এটা হচ্ছে বৈজ্ঞানিক, কারণ এতে কার্যকর নিয়ম প্রকৃতির নিয়মানুবর্তী নীতি থাকে। কার্যকর নিয়মকে ভিত্তি হিসেবে ধরা হয় বৈজ্ঞানিক আরোহে। 8 দাগ হচ্ছে আরোহণ গ্লম্ফ হচ্ছে জানা থেকে অজানায় গমন করা। লাভ দেওয়ার জন্য দিও না জীবনও, লাভ দিলে কিন্তু হাড়টা ভেঙে যাবে। প্রকৃত আরোহের মধ্যে নির্ভুল কোনটি? প্রকৃত আরোহ নির্ভুল হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। ঠিক আছে, বৈজ্ঞানিক আরোহ। অ্যান্সার শেষ। এখন নেক্সট অ্যান্সার দিয়ে দিলাম, তোমরা খেয়াল করিও। অবৈজ্ঞানিক আরোহের মূল্য নাই, এটা বলছে বেকন বলছিল, বেকন। ঠিক আছে, অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কোন ধরনের দৃষ্টান্ত বিবেচিত হয়? শুধু প্রতিকূল, শুধু হচ্ছে অনুকূল। অনুকূলগুলো দৃষ্টান্ত মানে অনুকূলগুলোই বিবেচিত হয়, প্রতিকূলটা দেখে না, অনুকূলটাই দেখে। অনুকূল 11 দাগ ক। 11 দাগ ক, এটা বাদ দাও, আমরা পরেরটা চলে আসি, আমরা প্র্যাকটিসে চলে আসবো। এই সরি, প্র্যাকটিস। প্রকৃত অপ্রকৃত, এটাকে ভাগ করছিলে বলছিলাম মিল। প্রকৃত অপ্রকৃত, এটাকে ভাগ করছিলে মিল। আরোহের প্রাণ বললাম হচ্ছে আরোহমূলক লম্ফ। আরোহের প্রাণ হচ্ছে আরোহমূলক লম্ফ। একটু খেয়াল করবা সবাই, ফার্স্ট আমি শেষ করে দেবো, তোমাদের বেশিক্ষণ সময় নষ্ট না করি, সময় নষ্ট বেশিক্ষণ আর করবো না। তাহলে আরোহের প্রকৃত অপ্রকৃত, এটা এরকম এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে স্যার, বলে দিচ্ছি, এরকম কোশ্চেন পরীক্ষা আসবে। আরোহের প্রাণ, এই যে ভাগ করছেন মানে প্রকৃত অপ্রকৃত, এটা হচ্ছে মিল। এই কোশ্চেনগুলো একটু খেয়াল রাখিও, এরকম কোশ্চেন আসবে, দেখবে হুবহু কমন। ভাই এখন বল ভাইয়া হুবহু কমন আসে নাই? ভাই এগুলো আসে পরীক্ষায়, মানে না আসার তো কোনো, সবই বোর্ড কোশ্চেন, এই টাইপের কোশ্চেন বারবার রিপিট হয়। আর একটা জিনিস হচ্ছে তোমাদের যে 5 থেকে 6 ঘন্টা আমি হচ্ছে বই পড়াইছি, পুরো বই 5 থেকে 6 ঘন্টা শেষ করছি। তো এই ক্লাসগুলো যারা মিস করছে তারা একটু কান্নাকাটি করবো আর কি, তাদের কমন আসবে না, তারা বলবে ভাই কমন আসে নাই। ভাই ক্লাসগুলো করতে কমন আসতো। ওকে ওকে, তাহলে হচ্ছে বললাম আরোহকে প্রকৃত মিল করছিল। আরোহের প্রাণ হচ্ছে আরোহমূলক লম্ফ। আরোহের সিদ্ধান্ত কোন ধরনের সিদ্ধান্ত? আরোহ হচ্ছে বিশেষ থেকে সার্বিক যায়, সুতরাং সিদ্ধান্ত আসবে সার্বিক। সিদ্ধান্ত আসবে সার্বিক। সার্বিক 3 দাগ আমাদের খ হবে। তার হচ্ছে আরোহ সমন্বয় কি? আরোহ সমন্বয় হচ্ছে আমাদের একাধিক ঘটনা বর্ণনার ক্ষমতা রাখা, এটা হচ্ছে আরোহ সমন্বয়। একাধিক ক্ষমতা আমাদের যখন বলবো একাধিক ক্ষমতা বর্ণনার ক্ষমতা রাখা হচ্ছে আরোহ সমন্বয়, আরোহকে একত্রিত করা। তারপরে
পিডিএফ দিব? ইয়েস। হ্যাঁ, আর পড়তে হবে না, আগে যখন মিস করছো এখন আর লাভ নাই, লাভ লস সব শেষ। তাহলে দেখো আরোহের মূল আচার্য বিষয় আমাদের বলছে বস্তুগত আকারগত, এটা ভুল আছে, এটা হচ্ছে আকারগত, আরোহ হচ্ছে আকারগত, এটা ভুল আছে, এটা হচ্ছে আকারগত হবে, ঠিক আছে? এটা মনে রাখো, আমি বলছি কিন্তু যারা ক্লাস করছো পিডিএফ যখন পড়বা, পিডিএফ তো পড়া লাগছে না, ক্লাস করলে আর কালকে আর কি, এখন দেখলেই হয়ে যাচ্ছে। আকারগত ভাই এটা ভুল আছে, 5 দাগ হচ্ছে আকারগত, একটু দেখে নিও, 5 দাগ হচ্ছে আকারগত। আবার এটা দেখা এসে আমাকে বললো না ভাই আপনি পিডিএফ দিচ্ছিলেন এটা অ্যান্সার আছে, ভাই আমারটাই ভুল আছে, আমি ক্ষমা চাচ্ছি যে ভুল আছে আমার এখানে, টাইপিং মিস্টেক, তো এখানে হচ্ছে খ হবে, ঠিক আছে ভাই? আপনারা একটু বুঝে শুনে অ্যান্সার করিয়েন, ওকে? আরোহর মানে জনক কে? আরোহর মানে জনক হচ্ছে জেএস মিল, কারণ জেএস মিল হচ্ছে আরোহ আর অবরোহকে ভাগ করছিলেন, তো আরোহ ধারণা উনি হচ্ছে জেএস মিলে দিছিলেন। এখন আসে আরোহ কয় প্রকার? আরোহ হচ্ছে 3 প্রকার। আরোহ আসলে কয় প্রকার? আরোহ 3 প্রকার, কি কি একটু বলি এখন আবার। 3 প্রকার হচ্ছে আমাদের, ও সরি, আরোহ 2 প্রকার, মাথা গেছে। এটা হচ্ছে প্রকৃত আর এটা হচ্ছে অপ্রকৃত। এখন হচ্ছে প্রকৃত, প্রকৃত 3 প্রকার, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, সাদৃশ্যমান। অপ্রকৃত 3 প্রকার, পূর্ণাঙ্গ, যুক্তিসম্মূলক, ঘটনা সংযোজন। তাহলে আরোহ আসলে 2 প্রকার ভাই, আর ভুল হয়েছে, আরোহ আসলে 2 প্রকার। পিডিএফ দিব, বাট পিডিএফটা দেখিও কোনটা কোনটা ভুল আসতেছে কিন্তু। হ্যাঁ ক, 7 দাগ ক। আর আমাদের প্রকৃত আরোহ 3 প্রকার, অপ্রকৃত আরোহ 3 প্রকার। আরোহ কি করে? আরোহ হচ্ছে বিশেষ থেকে সার্বিক গমন করে, আরোহ হচ্ছে বিশেষ থেকে সার্বিক গমন করে। আরোহের শ্রেণীবিভাগের ভিত্তি কি? আরোহের শ্রেণীবিভাগের ভিত্তি কিন্তু আমাদের অভিজ্ঞতা থাকবে, অভিজ্ঞতা আছে। বাট আর একটা জিনিস, আরোহমূলক লম্ফ থাকতে পারে। অ্যান্সার কি দেখবো আমরা? অ্যান্সার কিন্তু ভিত্তি এরকম বলছে, তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে আমাদের আরোহমূলক লম্ফ। অ্যান্সার হচ্ছে আরোহমূলক লম্ফ। আরোহের মূল বৈশিষ্ট্য কি? আরোহের মূল বৈশিষ্ট্য হচ্ছে আমাদের আরোহমূলক লম্ফ। আরোহের সিদ্ধান্ত কোন ধরনের যুক্তিবাক্য? আরোহের সিদ্ধান্তটা সার্বিক যুক্তিবাক্য। তারপর হচ্ছে প্রকৃত আরোহ কয় প্রকার? প্রকৃত আরোহ 3 প্রকার, একটু আগে পড়লাম। প্রকৃত আরোহ কয় প্রকার? 3। দেখো এ একটা ভুল, এ একটা ভুল অ্যান্সার, দেখছো? এটা কিন্তু প্রকৃত আরোহ 3 প্রকার, এটা গ অ্যান্সার দিচ্ছে, আসলে অ্যান্সার হবে খ। আর একটা বলে দিচ্ছি ভাই, পিডিএফ দেখে এটাও বইলো একটু, এটা এরকম কিছু কোশ্চেনে তুমি জানো অ্যান্সার, বাট পিডিএফে একটু প্রিন্টিং মিস্টেক থাকতে পারে। ভাই এগুলো পড়ে লাভ হবে মানে তুমি, আমি তোমাকে 5-6 ঘন্টা মানে অধ্যায়গুলো পড়াইছি না, এখন সেগুলোরই আমি এমসিকিউ প্র্যাকটিস করছি। এখন যারা করছে তাদের লাভ হবে আই গেস, কারণ অধ্যায়গুলো পড়াইছি, এমসিকিউ তো কিছু পড়ানো হয় নাই। প্রকৃত আরোহ কয় প্রকার? প্রকৃত আরোহ আসলে 3 প্রকার, কিন্তু 3 প্রকার। খ অ্যান্সার। প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্য কি? আরোহমূলক লম্ফ। আরোহমূলক লম্ফ। কোনটি প্রকৃত আরোহ নয়? এটা বলো, কোনটি প্রকৃত আরোহ নয়? আচ্ছা এটা বলো তো অ্যান্সারটা, 14 দাগটা। অনেক অ্যান্সার, একটু দেখি তোমাদের অ্যান্সার, আমি তো অনেকক্ষণ চিল্লাপাল্লা করলাম। এটা বলো, সহজ কোশ্চেন, এরকম কোশ্চেন আসলে বলো ভাইয়া কঠিন বললো না, আর পানির মতো কোশ্চেন। হ্যাঁ ন থাকি বুঝে এরকম কোশ্চেন থাকিব না রে। চট্টগ্রাম ভাষাটা আমি হচ্ছে বলে বলে একদম নোয়াখাইলা বানাই ফেলতেছি, অনেক সহজ ভাষাটা রে পচাই ফেলেছি, এটা ঠিক না রে, মারবে না আমার চট্টগ্রাম মানুষ। এক্সাম দিতে গেলে যাই হরে বেড়া। হ ফরিদপুর খুঁজে পাবো। ওকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পূর্ণাঙ্গ ঠিক আছে। বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আমি আচ্ছা অ্যান্সার করে নিয়ে আসি, আর দরকার নাই। বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহের মধ্যে নিচের কোনটি সঠিক বলে মনে হয়?
উভয়ই প্রকৃতারোহ বলে মনে হয়, এই জন্য সঠিক। কারণ হচ্ছে উভয়ই প্রকৃতারোহ, বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক দুটো হচ্ছে। তাহলে তাহলে প্রকৃতারোহ বলা হচ্ছে, প্রকৃতারোহ হচ্ছে 2 ও 3, মানে দেখো এখানে প্রকৃতারোহ কোনটা, অবৈজ্ঞানিক আর সাদৃশ্যমান, আর একটা আছে বৈজ্ঞানিক, আর যুক্তিসম্মত হচ্ছে অপ্রকৃতারোহ। প্রকৃতারোহ যে বাবদে সিদ্ধান্ত অনুগৃহীত হয় সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক আরোহের মাধ্যমে। দেখ গেল, দার্শনিক মিল আরোহকে বিভক্ত করেছেন পূর্ণাঙ্গ, প্রকৃত আর অপ্রকৃত, এই দুইটা। এখানে হচ্ছে গ অ্যান্সার, ঠিক আছে, গ অ্যান্সার, গ অ্যান্সার। নিখুঁত আরোহ বলা হয় কোনটাকে, নিখুঁত আরোহ হচ্ছে বৈজ্ঞানিক আরোহ, কারণ এটা তো হচ্ছে নিশ্চিত সিদ্ধান্ত বহিষ্ঠ করে। যে আরোহ নিশ্চিত সিদ্ধান্ত বহিষ্ঠ করবে সেটা হচ্ছে নিখুঁত আরোহ। কোনটা, নিখুঁত আরোহ হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। আরোহের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহ এবং ক্লম্প। ভাই কোশ্চেনটা আর কতবার থাকবে? আরোহের সিদ্ধান্ত সাধারণত কোন ধরনের যুক্তিবাক্য হয়? সবসময় হচ্ছে সার্বিক হয়। রনি, তারপর হচ্ছে দেখো এখানে হচ্ছে বলছে, এই কোশ্চেনটা একটু খেয়াল করো ভালো করে, অ্যান্সার দেওয়া কোনো সমস্যা নেই, বাট একটু খেয়াল করো। বলছে রনি, জনি ও রুমা হয় বুদ্ধিমান, তো এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত? সব মানুষের বুদ্ধিমান, বলছে এরা বুদ্ধিমান, তাহলে হচ্ছে প্রত্যেকে বুদ্ধিমান, এটা হচ্ছে আসলে মানুষ মানে বুদ্ধিমান। হ্যাঁ, রাজেন্দ্র কলেজের নাম শুনছি। তাহলে এগুলো হচ্ছে আমাদের বৈজ্ঞানিক আরোহ। বস্তুগত আকারগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করে কোনটা? বৈজ্ঞানিক আরোহ। বৈজ্ঞানিক আরোহ হচ্ছে বস্তুগত ও আকারগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করে। কোনটি? আরোহণ মানে প্রাণ, আরোহণ ক্লম্ফ। ভাই আর দরকার নেই, অনেক হয়েছে এখান থেকে। এখন একটা উদাহরণ পড়বো, কারণ এরকম উদাহরণ পরীক্ষা আসে। তো বলছে সেলিম বলল, ওই অতীতে পৃথিবীতে যত মানুষ এসেছে তারা সব মারা গেছে, বর্তমানে যারা আসছে তারা মারা যাবে, সুতরাং এটা বৈজ্ঞানিক, আর পড়া লাগতেছে না, মানে টোটালি বৈজ্ঞানিক। নিখুঁত আরোহ পূর্ণাঙ্গ, কত সত্য, নিখুঁত আরোহ পূর্ণাঙ্গ, নিখুঁত আরোহ হচ্ছে পূর্ণাঙ্গ, নিখুঁত আরোহ বৈজ্ঞানিক হতে পারে। আরোহের মূল বৈশিষ্ট্য আরোহণ ক্লম্প, ভাই বাদ, এগুলো বাদ দিই। এখন লাস্টের থেকে আসি। অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে সিদ্ধান্ত কি হয়? সিদ্ধান্ত হচ্ছে সম্ভাব্য হয়। অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে সিদ্ধান্ত হয় হচ্ছে সম্ভাব্য। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হবে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হচ্ছে সম্ভাব্য। অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে অনুপস্থিত থাকে কোনটা? কার্যকারণ নিয়ম থাকে না। অবৈজ্ঞানিক আরোহে হচ্ছে কার্যকারণ নিয়ম থাকে না। তারপর হচ্ছে অবৈজ্ঞানিক আরোহের ভুল প্রয়োগের ফলে কি অনুভূতি ঘটে? অবৈজ্ঞানিক আরোহ হচ্ছে অবৈধ সার্বিকীকরণ, কারণ অবৈধ মানে এখানে প্রতিকূল দৃষ্টান্ত দেখা হয় না, অনুকূল দৃষ্টান্তের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। আর অনুকূল দৃষ্টান্তের মাধ্যমে সিদ্ধান্ত নিলে সেটা সার্বিকীকরণ করে ফেলে, অবৈধ সার্বিকীকরণ, ঠিক আছে। আর হচ্ছে অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি নয় কোনটা? অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি নয় হচ্ছে কার্যকারণ নিয়ম, কারণ ওখানে প্রকৃতির নিয়মানুবর্তী নীতি থাকে, কার্যকারণী থাকে না। অবৈজ্ঞানিক আরোহ কি ধরনের যুক্তিবাক্য স্থাপন করে? অবৈজ্ঞানিক আরোহ সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে। তারপর এখানে আমাদের বসে একটি ক্লাসে সকল শিক্ষার্থীর আইকিউ পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই ক্লাসে সকল শিক্ষার্থী মেধাবী। দৃষ্টান্ত, এটা হচ্ছে আমাদের 1 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত 2 বলছে আমি দেখছি কমেন্টটা দেখছি আমি। তারপরে আমি যাবৎকাল যত স্কুলটা দেখছি সবগুলোই সবুজ রঙের। অতএব দেখো প্রথমটা হচ্ছে বলছে, প্রথমটা বৈজ্ঞানিক, পরেরটা হচ্ছে কি সকল শিক্ষার্থী আইকিউ পরীক্ষা করে দেখছে। সুতরাং সকল শিক্ষার্থী যদি পরীক্ষা করে দেখে, সকলের দেখে কোন একটা দৃষ্টান্ত সবগুলো দেখা হয়, সবগুলো দেখা হয়, তাহলে সেটা পূর্ণাঙ্গ, ঠিক আছে। আর দৃষ্টান্ত এখানে 2 বলছে হচ্ছে আমাদের অবৈজ্ঞানিক। তাহলে আমাদের 1 ও 2 পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এরা সার্বিক সিদ্ধান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে পার্থক্য আছে, সম্ভাব্য সিদ্ধান্ত বৈশিষ্ট্য সিদ্ধান্ত নিশ্চয়তার ক্ষেত্রে পার্থক্য আছে, আরোহণ ক্লম্ফ। সুতরাং এখানে হচ্ছে একটা ভুল করার কারণে এটা বিশেষ থেকে আমাদের অবৈজ্ঞানিক আরো বিশেষ থেকে বিশেষে যায়, যার কারণে এটা আমাদের অ্যান্সারটা কিন্তু ওইভাবে আসতেছে, বিশেষ থেকে বিশেষ, বিশেষ থেকে সার্বিক, সার্বিক যেহেতু অপ্রকৃত আরোহ সুতরাং সার্বিক হবে, ঠিক আছে। এই অ্যান্সারটা খেয়াল করো। এই কোশ্চেনটা, সুজাতা পরীক্ষা শেষে বাবার সাথে একটা স্থানীয় নার্সারির প্রতিটি ফুলের গাছ পরীক্ষা করে দেখলো, প্রতিটি ফুলের গাছ দেখছে, মানে হচ্ছে নিখুঁত আরোহ। নিখুঁত আরোহ মানে হচ্ছে পূর্ণাঙ্গ, আগে যেটা একটা ছিল ওটাও কিন্তু পূর্ণাঙ্গ হবে, নিখুঁত আরোহ।
হ্যাঁ, উদ্দীপকের আরোহের সাথে বৈজ্ঞানিক আরোহের কোন বিষয়ের মিল আছে? এখানে বলছে যে তারপর সে সিদ্ধান্ত করবো ওই বাগানের সকল, আচ্ছা এখানে বৈজ্ঞানিক আরোহের মিল আছে কি নিরীক্ষণের ক্ষেত্রে, কেননা সকল পর্যবেক্ষণ কার্যকরণ নিয়মটা ফলো করে। তারপর হচ্ছে যথার্থ আরোহ কোনটি? যথার্থ আরোহ হচ্ছে আমাদের যথার্থ আরোহ হচ্ছে কি আমাদের পূর্ণাঙ্গ আরোহকে যথার্থ আরোহ বলছে, কারণ পূর্ণাঙ্গ আরোহ সকল দৃষ্টান্ত গ্রহণ করা এবং এটা নিখুঁত আরোহ, ঠিক আছে? নিখুঁত বললে ঠিক আছে, তোমরা নিখুঁত হলেই পূর্ণাঙ্গ দেখাবা, এই জিনিসটা মিস্টেক হয়ে গেছে, আমি আগের বলছিলাম। কোনটি অপ্রকৃত আরোহ? কোনটি হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, একটা অপ্রকৃত আরোহ, বাকি এই তিনটা হচ্ছে প্রকৃত আরোহ, ঠিক আছে? তারপর হচ্ছে প্রকৃত আরোহের সাথে যুক্তিসম্মতমূলক আরোহের সাদৃশ্য নেই হচ্ছে প্রকৃত, আচ্ছা এটা আসবে না পরীক্ষায়। সাদৃশ্য দুই প্রকার, সাধু আর অসাধু। বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য কোনটা? একটা হচ্ছে কার্যকরণ নিয়মে পার্থক্য আছে, আমি জাস্ট ডিরেক্টলি একবার পরে দিয়ে দিচ্ছি তোমাদের। তারপর হচ্ছে সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত অধিকাংশ সময় কিরূপ হয়? ও সাদৃশ্যানুমান সবসময় সম্ভাব্য হয়, অবৈজ্ঞানিকেরও সিদ্ধান্ত সম্ভাব্য হয়, ঠিক আছে ভাই? ক্লাসে দেখো, ক্লাসে কোশ্চেনগুলো দেখো ভাই। অবৈজ্ঞানিক আরোহের ভ্রান্ত প্রয়োগে অনুপপত্তির কারণটা কি? এটা হচ্ছে আমাদের কি হয় অবৈধ সার্বিকীকরণ, কারণ আমরা অবৈজ্ঞানিক আরোহের ভ্রান্ত যে প্রয়োগ ঘটে সেটা হচ্ছে অবৈধ সার্বিকীকরণ। কেবল যেসব সকল স্থানে জলবদ্ধ সেসব স্থানেই ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি। উক্তিটার এখানে আমাদের বলছে, এখানে হচ্ছে আমাদের কি হবে, এখানে হচ্ছে কার্যকরণ সম্পর্কে স্থাপন হয় নাই অবৈধ সার্বিকীকরণ, তার মানে হচ্ছে বৈজ্ঞানিক আরোহ, এটা বৈজ্ঞানিক আরোহ, এরকম এমসিকিউ থাকবে কিন্তু। ওই সব সভ্যতা ধ্বংস হয়ে গেছে, সুতরাং ইউরোপের সভ্যতা ধ্বংস হবে, এই যে কথাটা বললো এটা কিন্তু কি হচ্ছে অবৈজ্ঞানিক আরোহের কথা, কার্যকরণ সম্পর্ক নেই, সিদ্ধান্ত সম্ভব নয়, সুতরাং অবৈজ্ঞানিক আরোহ মানে প্রত্যেকটা অ্যান্সারই এখানে ঠিক আছে। পুরুষের সমকক্ষ নারী নয়, কারণ এটি এই দেখা যাচ্ছে যে উক্তিটিতে কি আছে, উক্তিটিতে আসলে কার্যকরণ সম্পর্কে প্রতিষ্ঠিত হয় নাই, অবাধ, ঠিক আছে। ঘ অবৈধ সামান্যীকরণ মানে কি? সেটা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ অবৈধ সামান্যীকরণ করে। কোন প্রকার আরোহের আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে? সেটা হচ্ছে অবৈজ্ঞানিকের। এখন আমি ডিরেক্টলি আনসার যাবো। প্রকল্পের মূল কাজ কি? প্রকল্পের মূল কাজ হচ্ছে ঘটনার সাথে সঙ্গতি স্থাপন করা, ঘটনার প্রাসঙ্গিকতা খুঁজে বের করে কার্যকরণ সম্পর্কে নির্ণয় করা, ঘটনার এটা মানে মূল কাজ কার্যকরণ সম্পর্ক নির্ণয়। দেন প্রকল্পকে আমরা কি বলি? প্রকল্প বলতে আমরা কি বুঝি? আরোহ অনুমান নাকি অবরোহ অনুমান? প্রকল্পের কাল্পনিক ধারণা নাকি আনুমানিক ধারণা? আনুমানিক ধারণা, ঘ অ্যান্সার। প্রকল্পের স্তর কয়টা? প্রকল্পের স্তর 4টা, আমরা বলছিলাম প্রকল্পের স্তর 4টা ছিল, ঠিক আছে? আমাদের হচ্ছে ঘটনা নিরীক্ষণ, তারপর হচ্ছে মানে ঘটনা নিরীক্ষণ হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে প্রকল্প প্রণয়ন, 3 নাম্বার হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, 4 নাম্বার হচ্ছে যাচাইকরণ। সেই স্তর হচ্ছে 4টা। বৈধ প্রকল্পের আবশ্যিক শর্ত কোনটা? তোমরা একটু এইসব কমেন্ট করো না, ঠিক আছে? বৈধ প্রকল্পের আবশ্যিক শর্ত হচ্ছে বাস্তব কারণ ভিত্তিক হতে হবে, বাস্তব কারণ ভিত্তিক। আমি অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। গুলি মারতেছি কারণ হচ্ছে তোমাদের যে অবস্থা। তাহলে বৈধ প্রকল্পের আবশ্যিক শর্ত হচ্ছে আমাদের কি? আমাদের বাস্তব কারণ ভিত্তিক। যাচাইকরণ আসলে 2 প্রকার, আমাদের যাচাইকরণ 2 প্রকার। কি কি? একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ, ওকে? এরপরে সমস্যা দেখা না দিলে কি হতে পারে না? সমস্যা না দেখা দিলে আসলে ব্যাখ্যা হতে পারে না, প্রকল্প হতে পারে না। প্রকল্প ব্যাখ্যা দুটো হতে পারে। ব্যাখ্যা প্রত্যক্ষ সমর্থন হচ্ছে নিরীক্ষণের সাহায্যে সরাসরি প্রকল্পের প্রমাণ, পরীক্ষণের সাহায্যে সরাসরি প্রকল্প প্রমাণ, ব্যাখ্যাকরণের সাহায্যে সরাসরি প্রকল্প প্রমাণ, প্রত্যেকটাই। কাজ চালানোর প্রকল্প হচ্ছে সাময়িক প্রকল্প, কাজ চালানোর প্রকল্প অন্য নাম হচ্ছে সাময়িক প্রকল্প। সংকট উত্তরক দৃষ্টান্ত কার্যকারণ পরীক্ষণের মাধ্যমে, নিরীক্ষণ পরীক্ষণ উভয়ের প্রকল্প প্রমাণ করা হয়েছে প্রত্যক্ষ সমর্থনের মাধ্যমে, সংকট উত্তরক দৃষ্টান্ত আরও সমন্বয়ের মাধ্যমে। তো এরপরে দেখি, আমি প্রত্যেকটা কোশ্চেনটা সিরিয়ালি পড়তেছি, তোমরা একটু খেয়াল করো, আমি স্পিডে যাচ্ছি যাতে তোমাদের রিভিশনটা হয়ে যায়। প্রকল্প হচ্ছে একটা কি? আনুমানিক ধারণা। প্রকল্প হচ্ছে একটা আনুমানিক ধারণা। প্রকল্পকে ইংলিশে বলা হাইপোথেসিস। প্রকল্প হচ্ছে হাইপোথেসিস, ঠিক আছে? আর প্রকল্প হচ্ছে একটা আনুমানিক ধারণা, ওকে? প্রকল্প হচ্ছে একটা আনুমানিক ধারণা, আর প্রকল্প হচ্ছে একটা ইংরেজিতে বলা হচ্ছে হাইপোথেসিস। কোনটি আনুমানিক ধারণা? সেটা হচ্ছে প্রকল্প। প্রকল্প হচ্ছে একটা আনুমানিক ধারণা, ওকে? ওকে, হাইপোথেসিস মানে হচ্ছে কি? হাইপোথেসিস মানে হচ্ছে আমাদের আনুমানিক ধারণা। আনুমানিক ধারণা মানে প্রকল্প। আমি কয়েকবার বলছি, সুতরাং 10x স্পিড 2x স্পিড হলে ম্যাটার না, তোমরা যদি খেয়াল করো। কোন ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য আনুমানিক ধারণাকে কি বলে? আনুমানিক ধারণাকে বলা হচ্ছে প্রকল্প। কোন একটা ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য আনুমানিক ধারণাকে বলবে প্রকল্প।
প্রকল্প কথাটির অর্থ কি? প্রকল্প কথাটির অর্থ হচ্ছে আমাদের আনুমানিক ধারণা। প্রকল্প আসলে আমাদের কয় প্রকার? প্রকল্প হচ্ছে আমাদের 3 প্রকার, ঠিক আছে? প্রকল্প 3 প্রকার: কর্তা সংক্রান্ত, নিয়ম সংক্রান্ত আর বিন্যাস সংক্রান্ত। কর্তা সংক্রান্ত, নিয়ম সংক্রান্ত আর বিন্যাস সংক্রান্ত প্রকল্প 3 প্রকার। প্রকল্পের কাজটা কি? প্রকল্পের কাজ হচ্ছে কার্যকরণ সম্পর্কে নির্ণয় করা, এটা চেষ্টাই করে প্রকল্প। আর হচ্ছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, এটা কার মতবাদ ছিল? এটা মতবাদ ছিল হচ্ছে কোপার্নিকাসের। সূর্যই পৃথিবীর চারিদিকে ঘুরে। টলেমির ছিল, টলেমির থেকে কোপার্নিকাসে, পৃথিবীর কোপার্নিকাস। আচ্ছা, প্রকল্প কোন ধরনের ধারণাকে নির্দেশ করে? কোন ধরনের ধারণাকে নির্দেশ করে? প্রকল্প হচ্ছে আনুমানিক একটা ধারণা নির্দেশ করে। প্রকল্প হচ্ছে আনুমানিক ধারণা, সাময়িক ধারণা, জটিল ধারণা। জটিল ধারণা না, 1 ও 2। প্রকল্প তখনই গ্রহণযোগ্য হয় যখন কারণ অজানা থাকে, যখন কার্য অজানা থাকে। যখন কারণ অজানা থাকে এবং কার্য জানা থাকে। কার্যটা জানা থাকে আসলে, কিন্তু কারণ কোন কারণে ঘটতেছে এটা জানা থাকে না। ওকে, জানা থাকে না। তোমরা কমেন্টে যে যুদ্ধ করছো, ব্যান করা উচিত আসলে, কিন্তু আমরা করবো না, কারণ চাচ্ছি না আমাদের ছোট ভাই বোনগুলোর পরীক্ষা ওরা একটু চিল করুক, মাথা ঠান্ডা করার জন্য হলে গন্ডগোল করুক কমেন্টে, সমস্যা নাই, গন্ডগোল করো তোমরা, মানে চিল্লা পাল্লা করো, মারামারি করো, কমেন্টে মারামারি করো ভালো কাজ, বাট ফিজিক্যালি অফলাইন লাইফে মারামারি করো না, ঠিক আছে? এটা খারাপ কাজ। তো কোন ধরনের প্রকল্প কোনো ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারে না, সেটা হচ্ছে অস্পষ্ট প্রকল্প। অস্পষ্ট প্রকল্প আসলে ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারে না। সুমি স্কুলে গিয়ে বাড়ি ফেরেনি, তার দাদির ধারণা সুমিকে ভূতে নিয়ে গেছে। সুমির দাদির প্রকল্পটি বৈধ, কারণ এটা বৈধ নয়, কারণ এটা অবাস্তব। ভাই নিতেই পারে না কখনোই। নিচের কোনটি বৈধ প্রকল্পের শর্ত? নিচের কোনটি বৈধ প্রকল্পের শর্ত? নিচের কোনটি বৈধ প্রকল্পের শর্ত? সেটা হচ্ছে আমাদের বাস্তব কারণ হতে হবে। বৈধ প্রকল্প হতে গেলে তাকে অবশ্যই বাস্তব কারণ হতে হবে। বেশি বেশি মিষ্টি খাওয়াতে ডায়াবেটিস ছেড়ে গেছে, বাকিটি প্রকল্পের শর্ত লঙ্ঘন করছে। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে আমাদের প্রকল্পটি আসলে স্ববিরোধী। বেশি বেশি মিষ্টি খেলে জীবনও আসলে সারে না, বেশি বেশি সারে না, ঠিক আছে? প্রকল্পের শর্ত কোনটা? প্রকল্পের শর্ত কোনটা? প্রকল্পকে আসলে সুনির্দিষ্ট হতে হবে, এবং সুনির্দিষ্ট না হলে হবে না। যাচাইকরণ আসলে 2 প্রকার। দেন প্রকল্পের প্রধান শর্ত কি? প্রধান শর্ত হচ্ছে যাচাই যোগ্যতা। প্রকল্প সবসময় কি হবে? প্রকল্প সবসময় হচ্ছে আমাদের স্ববিরোধী হতে পারবে না, আসলে একটা হবে না, স্ববিরোধী হতে পারবে না। আর সুনির্দিষ্ট যাচাইযোগ্য হতে হবে, মানে 2 আর 3 অ্যান্সার, 2 আর 3। একটা বৈধ প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, যাচাইযোগ্য হতে হবে, যুক্তিসঙ্গত হতে হবে। এখানে সব কয়টা অ্যান্সার। প্রকল্পের শর্ত কি? সুনির্দিষ্ট, প্রাসঙ্গিক এবং হচ্ছে বৈধ। আমাদের হচ্ছে নিয়ম বিরোধী হবে না, মানে 1 ও 2 হবে। এজন্য বৈধ প্রকল্প হচ্ছে কি? সুনির্দিষ্ট পূর্বাভাস প্রদানে অক্ষম হবে না, তাহলে 1 ও 3 হবে। 1 ও 3 অ্যান্সার, 1 ও 3, ঠিক আছে? অ্যান্সার 1 ও 3, ঠিক আছে? আচ্ছা, এটাও দেখি। রোদেলা বলল তার শরীরে চুলকানি দেখা দেওয়ায় সে তার বন্ধুর পরামর্শে টক খেয়েছে, ফলে তার চুলকানি ভালো হয়েছে। তো টক খেলে চুলকানি ভালো হয়, এটা আসলে কি? এটা আসলে আত্মবিরোধী কথাবার্তা। প্রকল্পের ক্ষেত্রে আত্মবিরোধী, আর ব্যাখ্যার ক্ষেত্রে হলে লৌকিক, ঠিক আছে? উল্টা পাল্টা কথাবার্তা। তো উদ্দীপক আসলে আত্মবিরোধী এবং অবাস্তব, ঘটনাটা আত্মবিরোধী এবং হচ্ছে অবাস্তব। তাহমিনা বাড়ি ফিরে দেখা যাচ্ছে কি তার পড়ার টেবিলে রাখা লাল সুলভংশ নিয়ে, তখন সে ধারণা করলো ভূতে নিয়ে গেছে বা হয়তো পালিয়ে গেছে, কিন্তু তার ছোট ভাই বললো কেউ চুরি করে নিয়ে গেছে। তো এটা যে কথাটা বললো সেটা কিন্তু আসলে প্রকল্প ছিল। তাহমিনার ছোট ভাইয়ের কথাটা কি ছিল? সেটা আসলে আমাদের আত্মসংগতিপূর্ণ এবং যৌক্তিক ছিল। চুরি করে নেওয়া যায় যৌক্তিক, কিন্তু বইটি তো পালিয়ে যেতে পারে না একারা, সুতরাং এটা হচ্ছে ঠিকঠাক নাই। অ্যান্সারের সুযোগ দিতে হবে না, তোমরা হচ্ছে অ্যান্সার দেখো। তোমাদের যে চিল্লাপাল্লা করছো কমেন্টে মারামারি, আর শুধু অ্যান্সার তেমন দেখো। প্রকল্প প্রমাণের সর্বোত্তম উপায় কোনটা? সেটা হচ্ছে পরীক্ষণমূলক সমর্থন। নিরীক্ষণ পরীক্ষণের মাধ্যমে প্রকল্প প্রমাণ করাকে কি বলা হয়? প্রত্যক্ষ সমর্থন। প্রকল্প প্রমাণের সর্বোত্তম উপায় কোনটা? পরীক্ষণমূলক সমর্থন। নিরীক্ষণ, পরীক্ষণমূলক সমর্থন, এগুলো একটা খেয়াল করবা, ঠিক আছে? নিচের কোনটি প্রকল্পের প্রমাণ? প্রকল্পের মধ্যে আরো সমন্বয় না হলে বাস্তব কারণ ভিত্তিক। এটা হচ্ছে ক হবে, এটা ক। 31 দাগ ক, বারবার বলছি মিস্টেক আছে। 31 দাগ ক। ওকে, আমার নিজেরই কষ্ট হচ্ছে এখন চিল্লাই। ওকে, ভ্যাকসিন আবিষ্কারের জন্য প্রাণীদেহে প্রয়োগ করে দেখা গেল করোনা প্রতিরোধে অক্ষম হয়ে গেছে। আচ্ছা ভাই, আমি তারপরে আসি। কাজ চালানো প্রকল্প হচ্ছে কি? সাময়িক প্রকল্প। ইথারের ধারণা নিচের কোনটির সাথে সম্পর্কিত? ইথারের ধারণা আসলে আমাদের প্রতিবেদন গল্পের সাথে আছে।
কোনো প্রকল্পের সংশ্লিষ্ট ঘটনা ছাড়া অন্যান্য ঘটনা ব্যাখ্যা করাকে বলা হচ্ছে আমাদের আরোহ সমন্বয়। যুক্তিবিদ বেইনের মতামতে ইথার কি বলে বলা হয়, ইথারকে বলা হয় কাজ চালানো প্রকল্পের সাথে আছে একাধিক প্রকল্পের মধ্যে সঠিক প্রকল্প বেছে নিতে সহযোগিতা করা হচ্ছে ও সংকট উত্তরক দৃষ্টান্ত। দেন হচ্ছে ভাই অনেক আছে, মাধব সূত্র আবিষ্কার করেন কে, নিউটন। প্রতিবেদক অনুকল্প কে করেন হচ্ছে বেইন, প্রতিবেদক হচ্ছে বেইন। প্রতিবেদক অনুকল্প হচ্ছে বাস্তব কারণ ভিত্তিক অন্য ঘটনাকে ব্যাখ্যা করার আগে যেটা বলছে সেটা হচ্ছে আরও সমন্বয়। আমি দেখতেছি ভুল টুল আছে কিনা, ভুল টুল নাই আর এখান থেকে না এগুলা। ঠিক আছে 6 অধ্যায় আসি। 6 অধ্যায় এটা হচ্ছে সকালে ক্লাসে পড়াইছিলাম, তারপর থেকে আসি প্র্যাকটিসে। প্র্যাকটিস আমি বলেই দিচ্ছি, একটু খেয়াল করো, প্র্যাকটিস বলেই দেই, তোমাদের অ্যান্সার করতে হবে না। হ্যাঁ অনেক বড় অপরাধ। তুমি কার কাছে কোশ্চেন করছো জানো? মজার বিষয় হচ্ছে আমি হচ্ছে অপরাধ বিজ্ঞানের স্টুডেন্ট। আমার ভার্সিটি পড়াশোনায় 4টা বছর করলাম হচ্ছে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স ডিপার্টমেন্টে, অপরাধ বিজ্ঞানে। সুতরাং তোমার অপরাধটা আমি বুঝতে পারছি। তুমি আমার সাথে দেখা করার পার্সোনালি তোমার চা খাওয়াবো। আসতেই পড়াবো আর বাকিটুক 5 মিনিট আসতে পড়াবো। এক্সপ্লানেশন শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা। জটিল বিষয়কে সহজ করা হয় ব্যাখ্যা। ব্যাখ্যা প্রদান করা হয় কোনটির মাধ্যমে? জাগতিক ঘটনার মাধ্যমে। ব্যাখ্যা করা হয় কোনটির? ব্যাখ্যা প্রদান করা যায় মৌলিক অনুভূতির, বিশিষ্ট বস্তুর পরম ন্যায়। বিশিষ্ট বস্তুর জাগতিক ঘটনা, জাগতিক ঘটনা মানে জগতে যত ঘটনা এগুলোকে ব্যাখ্যা দেওয়া যায়, ব্যাখ্যা দেওয়া যায়। ঠিক আছে, হরে ভাই হাফিজি পড়তেছি, ভাই হাফিজি পড়তেছি 9টা থেকে তোমাদের হিসাব বিজ্ঞান ক্লাস। সুতরাং আমি জাস্ট একবার পড়ে দিলেই তোমরা জাস্ট পারবা, এই জন্য হাফিজি পড়তেছি, বুঝছো? কি করব, হাফিজি পড়তে পারিনি ছোটবেলায়। ব্যাখ্যা প্রদান করা হয় কোনটির? জাগতিক ঘটনার। তারপরে বলছে হচ্ছে ঘটনাসমূহের নিয়মগুলোকে আবিষ্কার করা, অনুমান করা, ব্যাখ্যা সংযুক্ত করাকে আমরা কি বলছি? এটা উক্তিটি কে দিচ্ছে? এটা হচ্ছে রিড দিচ্ছে, কারণ ভেদ রিড। ব্যাখ্যার ইংরেজি এক্সপ্লানেশন আমাদের কোথা থেকে আসছে? এক্সপ্লেনের, এক্সপ্লানের থেকে আসছে, এক্সপ্লানের। এক্সপ্লানের ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আমরা বললাম এক্সপ্লানেশন। মানব মনের জিজ্ঞাসার নিবৃত্তি ঘটায় কে? ব্যাখ্যা। মানব মনের জিজ্ঞাসার যে কোনো কৌতূহল ঘটায় ব্যাখ্যা। ব্যাখ্যার প্রয়োজনীয় কোন দিকটি অপরিসীম? সেটা হচ্ছে আমাদের বলছে দুর্বোধ্যতা দূরীকরণের ক্ষেত্রে, মানে কোনো কঠিন অজানা বিষয়টা দূরীকরণের ক্ষেত্রে আসলে ব্যাখ্যা। আসলে আমার টাইম নেই, আমি যে চিল্লাচ্ছি আসলে টাইমিংটা ফ্যাক্ট হয়ে গেছে, বুঝছো? টাইমটা নাই আমার। আর এগুলো তোমার পিডিএফ দিয়ে দেবো, এগুলো ভুল নাই, সুতরাং তোমার জাস্ট একটু চোখ বুলাইও। আর আমি তো বলেই দিচ্ছি, প্যারা নাই, জাস্ট একটু দেখো, শেষ হয়ে গেছে। এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ। বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীববিশ্বে মানুষের আসলে কি বলছে এখানে? কৌতূহল আছে, আগ্রহ আছে এবং সত্য অনুসন্ধানের প্রচেষ্টা আছে, এগুলো এমসিকিউতে আসবে। হচ্ছে ব্যাখ্যার মূল কাজ হচ্ছে কি? ব্যাখ্যার মূল কাজ আসলে জটিল বিষয়কে সহজ করা, কঠিন বিষয়কে সহজ করা, আর হচ্ছে দুর্বোধ্য বিষয়কে সুবোধ্য করা। এটা অ্যান্সার ঠিক আছে, প্রত্যেকটা হবে। ব্যাখ্যার সাথে কোন দুটি বিষয়ের ঘনিষ্ঠ সম্পর্ক আছে? ব্যাখ্যার সাথে আসলে প্রকল্প এবং শ্রেণীকরণ দুটারই ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কোনটি জটিল বিষয়কে সহজ করে ব্যাখ্যা? জটিল বিষয়কে সহজ করে ব্যাখ্যা। বা গভীর রাতে ঝিঝি পোকার ডাকার আওয়াজ অশুভ লক্ষণ, এটা কিসের সাথে সংগতিপূর্ণ? এটা হচ্ছে আসলে ব্যাখ্যার সাথে সংগতিপূর্ণ, এটা কোনো কথা? ব্যাখ্যার উদ্দেশ্য হচ্ছে মনের ভাব প্রকাশ করা, অস্পষ্ট ঘটনাকে স্পষ্ট করা, জটিল বিষয়কে সহজ করা। আসলে ব্যাখ্যা হচ্ছে মনের ভাব প্রকাশ করে না, ব্যাখ্যা হচ্ছে এই দুইটা। মনের ভাব প্রকাশ করা মানে হচ্ছে তুমি কেমন আছো, কি অবস্থায়। হ্যাঁ সিকিউর সাজেশনটা বলে দিব ভাই, এই তাহলে পিডিএফটা দিতে পারি, তোমরা একটু দেখিও। আমি তোমার সিকিউরের কথা বলি একটু জাস্ট লাস্ট। দেখো আমাদের দ্বিতীয় পত্রের দ্বিতীয় পত্রের সিকিউটা খেয়াল করো। দ্বিতীয় পত্র সিকিউরিটি একটু খেয়াল করো, কোন কোন টপিক। আমি একটু অধ্যায় ভিত্তিক বলে দিচ্ছি ভাই। অধ্যায় প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, 4 অধ্যায় আর 6 অধ্যায় যদি কথা বলি, তো প্রথম অধ্যায় ভাই তুমি এই সংজ্ঞার এই নিয়ম 5টা নিয়ম তুমি কোন কোন নিয়মটা মাস্ট ভালো করে খেয়াল করবা, একটু ভালো করে বুঝো। কোন
এখানে বললাম নিয়ম, কোন নিয়ম পড়বা তুমি? 3 নাম্বার নিয়ম মাস্ট ভালো করবো, চক্রক। এই চক্রক পরীক্ষা আসে। নর্থক 4 নাম্বার, চক্রক নর্থক পরীক্ষায় মাস্ট আসবে, চক্রক নর্থক পরীক্ষায় মাস্ট আসবে। আর 2 নাম্বার আসবে। যে কটা প্রথম থেকে লিখছি এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই নিয়ম হচ্ছে নিয়ম প্রথম অধ্যায়ে যৌক্তিক সংজ্ঞার যে নিয়ম, এই 3 নাম্বার নিয়ম বেশি আসে পরীক্ষায়, বেশি গুরুত্বপূর্ণ। 4 নাম্বারও আসে। আর 2 এর হচ্ছে রূপকটা আসে বেশি, রূপকটা 2 এর হচ্ছে রূপক আসে, রূপক। ঠিক আছে, এখান থেকে রূপক। বাকি বার আমি 5টা নিয়মই তোমাকে ভালো করে পড়াইছি, এখানে 10টা অনুভূতি আছে, এগুলো দেখবা। ঠিক আছে, দেন এখানে বললাম 2 নাম্বার ক্ষেত্রে, 2 নাম্বারের ক্ষেত্রে তুমি নিয়ম পড়বা। কোনটা কোনটা নিয়ম? তোমার এখানে অঙ্গগত গুণগত। 1 নাম্বারের হচ্ছে অঙ্গ আর গুণ, এটা পড়বা, অঙ্গগত আর গুণগত। দেন হচ্ছে তোমার 2 নাম্বার মাস্ট পড়বা। 2 নাম্বার কি আছে আমাদের? 2 নাম্বার, আচ্ছা 2 নাম্বার তো বলছি, 2 নাম্বার আমাদের গুরুত্বপূর্ণ অতটা না। আমাদের এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে, হ্যাঁ 2 নাম্বার গুরুত্বপূর্ণ, অবভিয়াসলি 2 নাম্বার নিয়ম গুরুত্বপূর্ণ। 2 নাম্বার নিয়ম গুরুত্বপূর্ণ। আর হচ্ছে 1 নাম্বার নিয়মের অঙ্গগত আর গুণগত গুরুত্বপূর্ণ। ভালো করে বুঝিও, একটু ভালো করে বুঝিও। তারপর হচ্ছে 2 নাম্বার গেল। আমাদের 3 নাম্বার, আমাদের 3 নাম্বারটা অতিবেপক অবয়বক আসতেই পারে, একটু কম গুরুত্বপূর্ণ, এটা কম আছে। তারপর 4 আছে, 4 অনেক বেশি গুরুত্বপূর্ণ, 4টা আগে লিখি। তারপর 2 আর 4, এই 2 আর 4 নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 2 নাম্বার আর 4 নাম্বার নিয়ম, 2 অধ্যায়ের ক্ষেত্রে 2 নাম্বার আর 4 নাম্বার নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। আর 5 এর কথা না বলি, 6 গুরুত্বপূর্ণ। দেখো আমি মানে নিয়মও বলে দিচ্ছি, মানে কোন নিয়ম পরীক্ষায় মাস্ট আসবে তোমার। 2, 4, 6, 2 অধ্যায় থেকে 2, 4, 6 মাস্ট আসবে, 2, 4, 6 মাস্ট আসবে। ঠিক আছে, এখন বলি হচ্ছে আমার 6 এর পরে দ্বিকোটিক বিভাগ। ভাই দ্বিকোটিক থেকে কোশ্চেন আসবেই। দ্বিকোটিক থেকে কোশ্চেন 200% আসবে, লিখে নাও, তুমি এটা লিখে নাও বা স্ক্রিনশট মারো। দ্বিকোটিক থেকে মাস্ট কোশ্চেনের ভাই, অনেক সময় 1টা 2টার উদ্দীপকে চলে আসে, একটা তো আসবেই, 2টার উদ্দীপকে চলে আসতে পারে দ্বিকোটিক বিভাগ। সুতরাং দ্বিকোটিক বিভাগ মাস্ট পরীক্ষা আসবে। হ্যাঁ, তাহলে ওভারঅল প্রথম 2টা অধ্যায়, এই 2টা অধ্যায় করলে তোমার, এখন বলি এই 2টা অধ্যায় করলে তুমি, এই 2টা অধ্যায় করলে তুমি দেখো 5টা সিকিউ পাবা, 5টা সিকিউ মাস্ট পাবা। 6টাও পেতে পারো, 6টাও পেতে পারো, 5 থেকে 6টা, 5 থেকে 6টা তুমি পেতে পারো, 5 থেকে 6টা, 5 থেকে 6টা। ঠিক আছে, এখানে 5 থেকে 6টা পাবা। এখন যদি বলি 3 অধ্যায়, 3 অধ্যায়ে ভাই তুমি পড়বা কি? বৈজ্ঞানিকটা ভালো করে পড়বা, বৈজ্ঞানিকটা ভালো করে পড়বা। তারপরে তুমি পড়বা হচ্ছে পূর্ণাঙ্গটা ভালো করে পড়বা, পূর্ণাঙ্গটা ক্লিয়ারলি বৈশিষ্ট্যগুলো এখন একটু দেখবা চোখ বুলাই। তারপরে সাধু আর অসাধু, সাধু অসাধু ভালো করে পড়বা, সাধু অসাধু, সাদৃশ্যানুমান, যা বলছে এইগুলো পড়ে যাও। যে কোনো বোর্ড হও তুমি ভাই, তুমি যে বোর্ড হও, তোমার এগুলো পড়তে হবে। তুমি এই সাধু অসাধু পড়ে যাও, এখান থেকে একটাতে সিকিউ মাস্ট আসবে। তারপরে তুমি হচ্ছে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক পড়ে যাও, পূর্ণাঙ্গ পড়ে যাও, এখান থেকে একটা সিকিউ আসতে পারে। ঠিক আছে, আসতে পারে। তাহলে এই 3 অধ্যায় জাস্ট বৈজ্ঞানিক আর পূর্ণাঙ্গের বৈশিষ্ট্যগুলো পড়ে যাও। এখানে বৈজ্ঞানিক মানে কার্যকর নিয়ম, প্রকৃতি নিয়মানুবর্তিত নীতি থাকবে, আর পূর্ণাঙ্গ হচ্ছে সকল দৃষ্টান্ত দেখে সিদ্ধান্ত নিবে। ঠিক আছে, হ্যাঁ থাকবে রে ভাই। তারপরে হচ্ছে এই সাধু অসাধুর কথা বললাম, সাধু অসাধু থেকে কোশ্চেন মাস্ট আসবে। ঠিক আছে, এখন 4 অধ্যায় আসি ভাই। প্রকল্পের জন্য মাস্ট যেটা পড়তে হবে প্রকল্প, সেটা হচ্ছে তুমি প্রকল্পে যদি তুমি এই 3টা অধ্যায় পড়ো, দেখো এই 3টা অধ্যায়, তাহলে তোমার 7-8টা কোশ্চেন হয়ে যাবে। 7-8টা কোশ্চেন, 1, 2, 3, এই 3টা চ্যাপ্টারে শেষ, 3টা ইউনিটে শেষ হবে। যদি তুমি এই 7-8টা সিকিউ শেষ হবে, তুমি যদি ভালো করে প্রথম 3টা অধ্যায়ের কোশ্চেনগুলো সবই মানে পড়ে ফেলো। ঠিক আছে, একটু আবার একটু দেখে ফেলো, তাহলে তোমার এগুলো বাদ যাবে না, মানে এগুলো সমস্যা হবে না। দেন হচ্ছে তারপরে যেটা বলছি প্রকল্পের ক্ষেত্রে, আমাদের প্রকল্প হচ্ছে বৈধ প্রকল্পের শর্ত, বৈধ প্রকল্পের শর্ত, প্রকল্পের প্রয়োজন মানে প্রয়োজনীয়তা। ঠিক আছে, প্রয়োজনীয়তা এটা পড়বা, ক্লাসে বলছিলাম। মানে একটু চোখ গোলাপ আবার লাস্ট। তাহলে হ্যাঁ রে ভাই, এর বাইরে প্রশ্ন নাই, এই জন্য তো সাজেশন দিচ্ছি, সবই কমন। ওকে,
তাহলে হচ্ছে বৈধ প্রকল্পের শর্ত, প্রকল্পের শ্রেণীবিভাগ, এগুলো পড়ো, প্রকল্পের শ্রেণীবিভাগ, তারপর হচ্ছে প্রকল্পের শ্রেণীবিভাগে পরে তুমি প্রকল্পের প্রয়োজনীয়তা দেখবা। দেন হচ্ছে ব্যাখ্যা, জাস্ট ব্যাখ্যা দুটো জিনিস ভাই, একটা হচ্ছে লৌকিক আর হচ্ছে বৈজ্ঞানিক। বাট তুমি এখানে বৈজ্ঞানিকের এটা পড়বা, এখানে বৈজ্ঞানিকের রূপটুপ আছে, এই রূপটুপ পড়িও। আর শ্রেণীবিভাগ আছে, শ্রেণীবিভাগ দেখিও, শ্রেণীবিভাগ, ঠিক আছে। তাহলে ওভারঅল ভাই এর বাইরে আসলে তুমি আমাকে গুলি করিয়ে মারিও, ঠিক আছে। তাহলে ভাই তোমাদের সাথে যুক্তিবিদ্যার আমরা যে কি করলাম, যুক্তিবিদ্যা তোমাদের সাথে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ওভারঅল ম্যারাথন ক্লাস শেষ করছি, এবং প্রতিটা ক্লাসে আমরা কি করছি, প্রতিটা ক্লাসে তোমাদের হচ্ছে ফার্স্ট পেপারে পুরো অধ্যায় টপিক বেস সব পড়াই, এমসিকিউ সিকিউ সব প্র্যাকটিস করছি এবং ফ্রিতে। দেন আমরা সেটারই একদমই আবার রিপিট করছি কি সেকেন্ড পেপারে, আবার সব কিছু পড়াইছি। ফার্স্ট আমরা সেকেন্ড পেপারে প্রত্যেকটা অধ্যায় এমসিকিউ সিকিউ সব প্র্যাকটিস করছি। সুতরাং তোমরা আশা করি মানে পড়ালেখা তোমাদের যতটা ফ্রি সার্ভিস দিচ্ছে, এরকম ফ্রি সার্ভিস কেউ দিচ্ছে কিনা জানি না, মানে পুরো ফ্রিতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা ভাই, অনেক ভালোভাবে পরীক্ষা দাও, অনেক ভালো একটা রেজাল্ট করো, এবং হচ্ছে যুক্তিবিদ্যা না তোমাদের মনোবিজ্ঞানও যাদের থাকবে, আমিও মনোবিজ্ঞান হচ্ছে তোমাদের ম্যারাথন ক্লাস নেব, ঠিক আছে। তো সবার সাথে আবার দেখা হয় ম্যারাথন ক্লাসে মনোবিজ্ঞানে, আর ততদিন বাকি পরীক্ষাগুলোর ম্যারাথন ক্লাস আমাদের পড়ালেখা থেকে হবে। সুতরাং সবাই ভালোভাবে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও। আজকের মতো এখানেই শেষ, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া। দেখা হবে কোনো একটা ভার্সিটিতে বা বাংলাদেশের যে কোনো এক প্রান্তে। আসসালামু আলাইকুম।